ভাই, আপনি কেমন আছেন? বরং দোয়া করি ও দোয়া করব যেন আপনি সপরিবার নিয়ে সবসময় ভালো থাকুন এবং এভাবেই আমাদেরকে নিয়মিত ভিডিও উপহার দিন। আমার নাম মোহাম্মদ ইয়াসিন, আমি ঢাকার লালবাগে থাকি। সেদিন ছিল মাঘ মাসের হাড় কাঁপানো শীতের রাত। ঘড়ির কাঁটায় তখন রাত 2:15। আমি মাত্র একটা লাশ ডেলিভারি দিয়ে স্টেশনে ফিরেছিলাম। শরীরটা আর চলছিল না। সারাদিনের ধকল শেষে চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছিল। ভেবেছিলাম আজ আর ডিউটি নেব না। গ্যারেজের পেছনের ছোট ঘরটায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ব। ফ্লাক্স থেকে ধোয়া ওঠা চা ঢেলে মাত্র এক চুমুক দিয়েছি, ঠিক তখনই মোবাইলটা কর্কশ শব্দে বেজে উঠল। হাসপাতালের এমার্জেন্সি নাম্বারের রিংটোন। বিরক্তি নিয়ে ফোনটা ধরতেই ওপাশ থেকে সুপারভাইজারের গলা ভেসে এলো, কাশেম ভাই, আরেকটা ট্রিপ মারতে হবে, এমার্জেন্সি, পাশের জেলা সদরে একটি বোর্ডে নিয়ে যেতে হবে। আমার মনটা একদম সায় দিচ্ছিল না। শরীর বলছিল না কাশেম আজ আর না। কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভারদের জীবনে না বলার সুযোগ খুব কম। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আমাদের ধর্ম। তাছাড়া সুপারভাইজার যখন বলল যে মৃতদেহটি একজন বয়স্ক মানুষের এবং তার পরিবার খুব অসহায় অবস্থায় আছে, তখন আর না করতে পারলাম না। টাকার লোভে নয়, বরং এক অজানা কর্তব্যের টানেই রাজি হয়ে গেলাম। আমি মনে মনে হিসাব কষলাম, রাস্তা যদি ফাঁকা থাকে তবে বড়জোর 2 থেকে 2.5 ঘন্টার মামলা। লাশটা বুঝিয়ে দিয়ে ফজরের আগেই ফিরে এসে ঘুমানো যাবে। গাড়ির চাবিটা হাতে নিয়ে গ্যারেজের দিকে এগোলাম। কিন্তু সমস্যা হলো, আজ আমার নিয়মিত হেল্পার মফিস সাথে নেই। ছেলেটা গত 2 দিন ধরে ভীষণ জ্বরে ভুগছে। অন্য কাউকে ডাকারও সময় নেই। অগত্যা ঠিক করলাম একাই যাব। একা ড্রাইভ করা আমার জন্য নতুন কিছু নয়, কিন্তু লাশ নিয়ে একা এত রাতে হাইওয়েতে বের হওয়ার মধ্যে একটা অস্বস্তি কাজ করে। তবু বিসমিল্লাহ বলে গাড়ির দরজা খুললাম। পেছনের স্ট্রেচারে সাদা কাপড়ে মোড়ানো বৃদ্ধের লাশটা তোলা হলো। লাশটা যখন আমার গাড়িতে তোলা হচ্ছিল, তখন আমি একবারের জন্য কাপড়টা সরিয়ে মুখটা দেখেছিলাম। ধবধবে সাদা দাড়ি, কপালের ভাঁজ পড়া চামড়া। অদ্ভুত এক প্রশান্তি ছিল সে মৃতের মুখে, যেন তিনি বহুদিন পর শান্তির ঘুম ঘুমাচ্ছেন। কিন্তু কেন জানি না, এই অতিরিক্ত শান্ত ভাবটাই আমার মনে এক অজানা অস্বস্তি তৈরি করলো। সাধারণত লাশের মুখে একটা যন্ত্রণার ছাপ থাকে কিংবা শূন্যতা থাকে, কিন্তু এই বৃদ্ধের মুখে যেন এক রহস্যময় হাসি লেগেছিল। মনে হচ্ছিল তিনি এমন কিছু জানেন যা আমরা জীবিতরা জানি না। একটা শীতল স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। আমি দ্রুত কাপড়টা টেনে দিয়ে ড্রাইভিং সিটে এসে বসলাম। অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়ে রাস্তায় নামতেই শীতের আসল রূপটা টের পেলাম। গাড়ির হিটারটা কাজ করছে, তবু মনে হচ্ছে কনকনে ঠান্ডা বাতাস জানালার কোনো এক অদৃশ্য ফাঁক গলে ভেতরে ঢুকে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। শহরের রাস্তাঘাট একদম জনমানবহীন। এই শীতে মানুষ তো দূরের কথা, একটা কুকুর বেড়ালেরও দেখা নেই। সবাই যে যার ডোরায় উষ্ণতা খুঁজছে। ল্যাম্পপোস্টগুলোর আলো কুয়াশার কারণে ঘোলাটে দেখাচ্ছে, যেন আলো নিজেই অন্ধকারের সাথে লড়াই করে ক্লান্ত হয়ে পড়েছে। রাস্তার পেছ ঢালা কালো পথটা হেডলাইটের আলোয় চকচক করছে। ইঞ্জিনের একঘেয়ে যান্ত্রিক শব্দের সাথে সাথে আমার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। অন্যদিন গাড়ি চালানোর সময় আমি গান শুনি বা রেডিওর খবর শুনি, কিন্তু আজ কেন জানি কোনো শব্দই সহ্য হচ্ছে না। চারপাশের নিস্তব্ধতা যেন আমাকে গ্রাস করছে। আমি মাঝে মধ্যে রিয়ার ভিউ মিরর দিয়ে পেছনের কেবিনের দিকে তাকাচ্ছিলাম। কাছের ওপাশে সাদা কাপড়ে মোড়ানো সেই অবয়বটা স্থির হয়ে আছে। গাড়ি যখন কোনো স্পিড ব্রেকারের ঝাঁকুনি খাচ্ছিল, তখন লাশটা একটু নড়ে উঠছিল। আর প্রতিবার নড়ে ওঠার সাথে সাথে আমার বুকের ভেতরটা ধক করে উঠছিল। মনে হচ্ছিল এই বুঝি কাপড় সরিয়ে বৃদ্ধ উঠে বসবেন। আমি জোর করে মন থেকে কুচিন্তা দূর করার চেষ্টা করলাম। নিজেকে বোঝালাম, কাশেম, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি তো কত লাশ বহন করেছো, এটা তো একটা মৃতদেহ মাত্র। কিন্তু মনের ভেতর থেকে কে যেন ফিসফিস করে বলছিল, আজকের রাতটা সাধারণ রাত নয়। আজকের বাতাস, আজকের অন্ধকার, সবকিছুই অন্যরকম। আমার অজান্তে একটা চাপা আতঙ্ক বুকের ভেতর দানা বাঁধতে শুরু করলো। আমি জানতাম না সামনের রাস্তায় আমার জন্য কি অপেক্ষা করছে। শুধু বুঝতে পারছিলাম আমি একা নই। আমার সাথে কিংবা আমার চারপাশে এমন কিছু আছে যা চোখের দেখা যায় না। শহরের শেষ সীমানা পেরিয়ে আমি যখন শহরতলির এক নির্জন রাস্তায় প্রবেশ করলাম, তখন পরিবেশটা দ্রুত পাল্টাতে শুরু করলো। এতক্ষণ শহরের যে টিমটিমে আলোগুলো সঙ্গ দিচ্ছিল, সেগুলো পেছনে ফেলে এসেছি। এখন সামনে শুধু ধুধু অন্ধকার আর আমার গাড়ির হেডলাইটের তীব্র আলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে আলো যেন খুব বেশি দূরে পৌঁছাতে পারছে না। হঠাৎ করেই খেয়াল করলাম চারপাশের অন্ধকার যেন আমাকে একেবারে গিলে খেতে আসছে। এই অন্ধকার সাধারণ রাতের অন্ধকারের মতো নয়,
এটি যেন আরো গভীর, আরো কালো, আরো ভারী। মনে হচ্ছে যেন পৃথিবীর সমস্ত আলো এই রাস্তাটুকু থেকে কোনো এক অদৃশ্য শক্তি শুষে নিয়েছে। হেডলাইটের আলো অন্ধকারের গায়ে ধাক্কা খেয়ে যেন অসহায়ভাবে ফিরে আসছে। গাড়ির গতি আমি স্বাভাবিকই রেখেছিলাম, কিন্তু মনের ভিতর অস্বস্তিটা বাড়ছিল। কিছুক্ষণ যাওয়ার পরই শুরু হলো কুয়াশার দাপট। শহর থেকে বের হওয়ার সময় হালকা কুয়াশা ছিল, কিন্তু এখন তার সহ্যের সীমা ছাড়িয়ে গেল। এত ঘন কুয়াশা আমি আমার 25 বছরের ড্রাইভিং জীবনে খুব কমই দেখেছি। মনে হচ্ছে আকাশ থেকে মেঘ নয়, বরং সাদা ধোয়ার মতো ভারী কোনো পর্দা নেমে এসেছে। সামনের রাস্তা তো দূরের কথা, গাড়ির বনেটটাও ঠিক মতো দেখা যাচ্ছে না। বাধ্য হয়ে আমি গাড়ির গতি কমিয়ে দিলাম। এমন পরিস্থিতিতে জোরে চালানো মানেই নিশ্চিত মৃত্যু। আমি খুব সাবধানে ধীর গতিতে গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। ওয়াইপারগুলো চালু করে দিয়েছি, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। কাছের ওপর কুয়াশার আস্তরণ পড়তেই থাকছে। হঠাৎ আমার মনে হলো এক অদ্ভুত দৃশ্য। কুয়াশাগুলো যেন আর স্বাভাবিকভাবে বাতাসে ভাসছে না। সাধারণ কুয়াশা যেমন এলোমেলোভাবে ছড়িয়ে থাকে, এটা তেমন নয়। মনে হচ্ছে কুয়াশার কুণ্ডলীগুলো সাপের মতো আঁকাবাঁকা হয়ে আমার গাড়ির দিকে এগিয়ে আসছে। আমি স্পষ্ট দেখলাম সাদা ধোয়ার মতো কুণ্ডলীগুলো জানালার ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করছে, যেন বাইরে থেকে কোনো খারাপ জিনিস জোর করে গাড়ির ভেতরে ঢুকতে চাইছে। এই দৃশ্য দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বাইরের তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি, অথচ আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। ভয়ের শীতল স্রোত আমার শিরা উপশিরায় ছড়িয়ে পড়ল। আমি দ্রুত হাত বাড়িয়ে পাশে রাখা পানির বোতলটা কাছে টেনে নিলাম। হাতটা কাঁপছিল। চিপি খুলে ঢকঢক করে বেশ খানিকটা পানি পান করলাম, কিন্তু গলার শুষ্কতা গেল না। মনে হচ্ছিল আমি কোনো এক বদ্ধ ঘরে আটকা পড়েছি, যেখানে বাতাস ফুরিয়ে আসছে। আমি দ্রুত ড্যাশবোর্ডের দিকে ঝুঁকে সবকটি জানালার কাজ পুরোপুরি তুলে লক করে দিলাম। সেন্ট্রাল লকটা চেক করলাম 2 বার, কিন্তু অস্বস্তিটা গেল না। মনে হচ্ছে গাড়ির ভেতরের বাতাসও ভারী হয়ে আসছে, যেন অক্সিজেনের বদলে অন্য কোনো ভারী গ্যাস সেখানে ওই জায়গা করে নিচ্ছে। অজানা ভয়ে আমার বুক ধরফর করতে লাগলো। হৃৎপিণ্ডের শব্দ আমি নিজের কানে শুনতে পাচ্ছিলাম। ধুপ ধুপ ধুপ। আমি মনে মনে দোয়া দরুদ পড়া শুরু করলাম। ছোটবেলা মায়ের কাছে শেখা আয়াতুল কুরসি বের বের করে আওড়াতে লাগলাম। বিপদে পড়লে মহান আল্লাহ তাআলাই একমাত্র আশ্রয়। কিন্তু আমার জবান জড়িয়ে আসছিল, শব্দগুলো ঠিক মতো উচ্চারণ করতে পারছিলাম না। মনে হচ্ছিল কি আমার গলা চেপে ধরে শব্দগুলোকে আটকে রাখতে চাইছে। আমি বুঝতে পারছিলাম এই রাস্তাটা স্বাভাবিক নয়। এই কুয়াশা, এই অন্ধকার, এগুলো প্রকৃতির স্বাভাবিক নিয়ম মেনে চলছে না। গাড়িটা এখন প্রায় পিঁপড়ার গতিতে চলছে। আমি স্টিয়ারিং হুইলটা এত শক্ত করে ধরে রেখেছিলাম যে আঙুলগুলো ব্যথা করতে শুরু করেছে। আমার চোখ রাস্তার দিকে স্থির, কিন্তু মনের চোখ বারবার চলে যাচ্ছে পেছনের কেবিনে। লুকিং গ্লাসে তাকানোর সাহস পাচ্ছিলাম না। পাশে যদি সেখানে এমন কিছু দেখি যে আমি দেখতে চাই না। তবু মানুষের স্বভাব বড় অদ্ভুত, যা নিষেধ মন সেদিকেই টানে। আমি আর চোখে একবার রিয়ার ভিউ মিররের দিকে তাকালাম। পেছনের কেবিনে আবছা অন্ধকার। সে অন্ধকারের মধ্যে সাদা কাপড়ে মোড়ানো লাশটা যেন আগের চেয়ে একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে। মনে হলো লাশের চাদরটা কি একটু নড়ে উঠল, নাকি গাড়ির ঝাঁকুনি। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম। হে আল্লাহ, আমাকে রক্ষা করো, আমি সশব্দে বলে উঠলাম। নিজের গলার আওয়াজ নিজের কাছে অচেনা লাগলো। গাড়ির ভেতরের এই দম বন্ধ করা পরিবেশ আর বাইরের ওই জীবন্ত কুয়াশার আক্রমণ, সব মিলিয়ে আমি এক অসহ্য মানসিক চাপের মধ্যে পড়ে গেলাম। মনে হচ্ছিল এই রাত আর শেষ হবে না, এই রাস্তা আর ফুরাবে না। আমি যেন কোনো এক অন্তহীন গোলক ধাঁধায় আটকা পড়েছি। আজকের রাতটা যে সহজে কাটবে না, সে নির্মম সত্যটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। আমি গাড়ি চালাচ্ছি আর ক্রমাগত দোয়া পড়ছি। আমার চোখ রাস্তার দিকে স্থির, যদিও সেই ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। আমার সমস্ত মনোযোগ এখন রাস্তার ওই সাদা পর্দার দিকে। হঠাৎ করে এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। যে কুয়াশা এতক্ষণ আমাকে চারপাশ থেকে চেপে ধরেছিল, সাপের মতো পেঁচিয়ে ধরতে চেয়েছিল, তা যেন কোনো এক জাদুমন্ত্রে কমতে শুরু করলো। বাতাসের ঝাপটায় নয়, বরং মনে হলো কেউ যেন ইচ্ছা করে পর্দাটা সরিয়ে নিচ্ছে। দৃষ্টিসীমা পরিষ্কার হতে দেখে আমার মনে সাময়িক স্বস্তি ফিরে এলো। আমি ভাবলাম, যাক, হয়তো বিপদ কেটে গেছে, হয়তো আবহাওয়া আবার স্বাভাবিক হচ্ছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানিয়ে আমি অ্যাক্সিলারেটরে একটু চাপ দিলাম, কিন্তু সেই স্বস্তি বা আনন্দ 1 মিনিটের বেশি স্থায়ী হলো না। কুয়াশা পুরোপুরি সরে যাওয়ার সাথে সাথেই হেডলাইটের আলোয় সামনের রাস্তায় যা ভেসে উঠল তা দেখে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। পাটা অজান্তেই ব্রেক প্যাডেলের উপর চলে গেল। আমার গাড়ি থেকে বেশ কিছুটা সামনে, প্রায় 50-60 গজ দূরে সারিবদ্ধভাবে কিছু লোক
রাস্তা পার হচ্ছে। এত রাতে এই নির্জন হাইওয়েতে মানুষ থাকাটাই তো অস্বাভাবিক, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ছিল তাদের চেহারা এবং আচরণ। তাদের সবার পরনে একই রকম ধবধবে সাদা পোশাক, মাথা থেকে হাঁটু পর্যন্ত সাদা রঙের শীতের চাদর দিয়ে এমনভাবে ঢাকা যে তাদের শরীরের কোনো অংশই দেখা যাচ্ছে না। মুখগুলো চাদরের আড়ালে ঢাকা, তাই স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আতঙ্কিত করলো তা হলো তাদের উচ্চতা। লোকগুলো সাধারণ মানুষের উচ্চতার নয়, হেডলাইটের আলোয় তাদের ছায়াগুলো দীর্ঘ হয়ে রাস্তার ওপাশে পড়েছে। তারা প্রত্যেকেই লম্বায় অন্তত 7 থেকে 8 ফুটের মতো হবে। অস্বাভাবিক রকমের লম্বা সে অবয়বগুলো একে অপরের পেছনে সারিবদ্ধভাবে হাঁটছে। মোট 5 থেকে 7 জনের মতো হবে সেই ছায়ামূর্তিগুলো। সবার হাঁটার ধরন, পোশাক, উচ্চতা সবকিছু হুবহু এক। মনে হচ্ছে যেন একই ছাঁচে ঢালা কোনো পুতুল বা যান্ত্রিক কিছু হেঁটে যাচ্ছে। তাদের হাঁটার মধ্যে কোনো ছন্দ নেই, কোনো প্রাণের স্পন্দন নেই। পা ফেলছে কিন্তু যেন মাটিতে কোনো শব্দ হচ্ছে না। তারা কোনো দিকে তাকাচ্ছে না, ডানে বা বামে কোনো দিকেই তাদের ভ্রুক্ষেপ নেই। শুধু যান্ত্রিকভাবে এক পাশ থেকে অন্য পাশে রাস্তা পার হয়ে যাচ্ছে। আমি গাড়িটা প্রায় থামিয়ে দিলাম। আমার হাত পা কাঁপছে, বুকের ভিতর ধাপ করে উঠল এমন জোরে যে মনে হলো পাঁজর ভেঙে যাবে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্স চিৎকার করে বলল, কাশেম পালা, এরা কোনো স্বাভাবিক মানুষ নয়, এরা এই পৃথিবীর কেউ নয়। এত রাতে আশেপাশে কোনো গ্রাম বা জনবসতি নেই, সেখানে এমন অদ্ভুত দর্শন একদল লোক কোত্থেকে আসবে? আর সবাই একই রকম সাদা চাদর কেন পরে থাকবে? তাদের উচ্চতাই বা এত বেশি কেন? হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো, কিন্তু কোনো উত্তর পেলাম না। শুধু এক তীব্র ভয় আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। মনে হলো আমি যদি এখন হর্ন দেই বা কোনো শব্দ করি তাহলে ওরা আমার দিকে তাকাবে, আর ওরা তাকালেই আমার শেষ। আমি কি করব বুঝতে পারছিলাম না। গাড়ি ঘুরিয়ে চলে যাব নাকি অপেক্ষা করব, কিন্তু পেছনে ফেরার উপায় নেই। রাস্তা সরু, ভয় আমার হাত পা অবশ্যই আসছিল। মনে হচ্ছিল স্টিয়ারিং হুইলটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আমি আরো জোরে জোরে আল্লাহর নাম জপতে শুরু করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ঠোঁট কাঁপছে, মনে প্রাণে ফরিয়াদ করতে লাগলাম, হে আল্লাহ, আমাকে বিপদ থেকে উদ্ধার করো, আমাকে সহি সালামতে বাড়ি ফেরার তৌফিক দাও। আমি গাড়ির গতি একদম কমিয়ে দিয়েছিলাম। গাড়িটা এখন গড়িয়ে গড়িয়ে চলছে। মন্ত্রমুগ্ধের মতো আমি সেই অদ্ভুত জিনিসগুলোর রাস্তা পার হওয়া দেখতে লাগলাম। মনে হচ্ছিল সময় থমকে গেছে, প্রতিটা সেকেন্ড যেন এক এক ঘন্টার সমান। ওই সাদা অবয়বগুলো ধীরালয়ে রাস্তা পার হচ্ছে, আর আমি গাড়ির ভেতরে বসে পাথরের মতো জমে আছি। আমার মনে হলো আমি কোনো এক দুঃস্বপ্নের মধ্যে আছি, যেখান থেকে জেগে ওঠার কোনো উপায় নেই। এই ছায়ামূর্তিগুলো কি কোনো খারাপ জিনিস, নাকি কোনো অশরীরী বা অন্য কোনো জগৎ থেকে আসা কেউ? আমার জানা নেই। শুধু জানি দৃশ্য দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমি গাড়ির গতি কমিয়ে প্রায় থামিয়ে দিয়েছিলাম। ইঞ্জিনের শব্দটা তখন খুব ক্ষীণ, যেন গাড়িটাও ভয়ে দম বন্ধ করে আছে। আমার চোখ স্থির ছিল সামনের সেই লম্বা সাদা মূর্তিগুলোর দিকে। তারা ধীর পায়ে কোনো শব্দ না করে একে একে রাস্তা পার হয়ে রাস্তার পাশের গভীর অন্ধকারে মিলিয়ে গেল। রাস্তার ওই পাশটায় ঘন জঙ্গল আর খাদ। তারা সেখানে নামলো নাকি হাওয়ায় মিলিয়ে গেল তা আমি ঠাউর করতে পারলাম না। সর্বশেষ মূর্তিটি যখন অন্ধকারের আড়ালে চলে গেল, তখন আমি যেন কিছুটা ধাতস্থ হলাম। বুকের ওপর চেপে বসা ভারী পাথরটা যেন একটু সরল। আমি বড় একটা শ্বাস নিলাম, নিজের মনকে প্রবোধ দেওয়ার চেষ্টা করলাম। ভাবলাম, কাশেম, তুই হয়তো ভুল দেখেছিস। এতক্ষণ টানা গাড়ি চালানোর ক্লান্তি, তার উপর কুয়াশার খেলা, সব মিলিয়ে হয়তো চোখের ধাঁধা ছিল। মনের ভুলও তো হতে পারে। নিজেকে সাহস দেওয়ার আপ্রাণ চেষ্টা করলাম। বিড়বিড় করে বললাম, আল্লাহ ভরসা, যা হওয়ার হয়েছে। তারপর কাঁপা কাঁপা পায়ে অ্যাক্সিলারেটরে চাপ দিলাম। গাড়ির স্পিড বাড়তে শুরু করলো। আমার এখন একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব এই অভিশপ্ত জায়গাটা পার হওয়া। আমি চাইছিলাম বাতাসের বেগে ওই স্থানটি অতিক্রম করতে, যাতে ওই বিষাক্ত বাতাস আমাকে স্পর্শ করতে না পারে। গাড়িটি যখন সেই নির্দিষ্ট স্থানটি যেখান দিয়ে অবয়বগুলো পার হয়েছিল অতিক্রম করে কিছুটা সামনে এগিয়ে গেল, তখন আমার মনে হলো একবার পেছনে ফিরে দেখা দরকার। মানুষের মন বড় বিচিত্র। ভয়ের উৎসটা সত্যিই চলে গেছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এক অদম্য কৌতূহল কাজ করে। আমি অবচেতন মনেই ডান পাশের সাইড মিরর বা লুকিং গ্লাসের দিকে তাকালাম। আর তখনই আমি দেখলাম আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, যা আমার রুহ পর্যন্ত কাঁপিয়ে দিল। সেই দৃশ্য দেখার পর আমার শরীরের রক্ত যেন মুহূর্তের মধ্যে
বরফ হয়ে গেল। আয়নায় আমি স্পষ্ট দেখলাম সেই মানুষরূপী লম্বা জিনিসগুলো ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। তারা জঙ্গলে যায়নি, তারা মিলিয়েও যায়নি। তারা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে, যেখান দিয়ে আমি মাত্রই পার হয়ে এসেছি। কিন্তু এবার তাদের দাঁড়ানোর ভঙ্গিমা ভিন্ন। রাস্তা পার হওয়ার সময় তারা ছিল সারিবদ্ধ, কিন্তু এখন তারা সবাই জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। এবং সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, তাদের সবার মুখ এখন ফেরানো আমার গাড়ির দিকে। সাদা চাদরের আড়ালে তাদের মুখ দেখা যাচ্ছিল না, সেখানে ছিল কেবল নিকোষ কালো অন্ধকার। কিন্তু আমি অনুভব করলাম ওই অন্ধকারের ভেতর থেকে অনেকগুলো চোখ আমার দিকে তাকিয়ে আছে। তারা সবাই আমার চলে যাওয়ার দৃশ্যের দিকে তাকিয়ে আছে। তাদের সেই স্থির নিস্তব্ধ দাঁড়িয়ে থাকা যেন কোনো অশুভ ইঙ্গিত বহন করছিল। মনে হচ্ছিল তারা আমাকে বলছে, তুমি আমাদের দেখেছ, আমরাও তোমাকে দেখেছি, তুমি পালাতে পারবে না। ওই মুহূর্তে আমি বুঝতে পারলাম এগুলো মনের ভুল ছিল না, এগুলো কুয়াশার খেলা ছিল না, এগুলো ছিল জলজান্ত কোনো খারাপ জিনিস, কোনো অশুভ ছায়ামূর্তি, যারা নির্জন রাতে এখানে উৎপেতে ছিল। তাদের স্থির চাহনি আমার মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত নামিয়ে দিল। ভয় আমার সারা শরীর ঘামে ভেজে গেল। যদিও বাইরের তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে, আমার মনে হলো হৃৎপিণ্ডটা বুঝি বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। গলার কাছে কলিজাটা চলে এসেছে বলে মনে হলো। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম আয়না থেকে। আমার মনে হলো আমি যদি আর এক মুহূর্ত ওই আয়নায় তাকিয়ে থাকি, তাহলে আমি হয়তো জ্ঞান হারাবো, অথবা আমার হার্ট অ্যাটাক হবে। আমি পাগলের মতো এক্সেলারেটরের জোরে চাপ দিলাম। ইঞ্জিনের গর্জনে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। আমার মনে হলো ওই ছায়ামূর্তিগুলো যে কোনো মুহূর্তে দৌড়ে এসে আমার গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়তে পারে, কিংবা তাদের লম্বা হাত বাড়িয়ে আমাকে ধরে ফেলতে পারে। আমি শুধু পালাতে চাইছিলাম ওই নরক থেকে। রাস্তা আঁকাবাঁকা ছিল, কিন্তু আমি সেদিকে খেয়াল করিনি। আমি শুধু জানতাম আমাকে বাঁচতে হবে। ওই সাদা চাদরে ঢাকা লম্বা অবয়বগুলো আমার মস্তিষ্কে গেঁথে গেল এক বিভীষিকা হয়ে। বাকি রাস্তাটা আমি কিভাবে পার করেছি তা আমি নিজেও জানি না। আমার মস্তিষ্কে তখন কোনো যুক্তি কাজ করছিল না, শুধু একটাই চিন্তা, পালাতে হবে, যত দ্রুত সম্ভব পালাতে হবে। স্পিডোমিটারের কাঁটা তখন কততে ছিল আমার খেয়াল নেই। আমি শুধু স্টিয়ারিংটা আঁকড়ে ধরে রেখেছিলাম। সাইড মিররে ওই দৃশ্য দেখার পর থেকে আমার মনের অবস্থা পুরোপুরি বিগড়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল আমি গাড়ি চালাচ্ছি ঠিকই, কিন্তু আমার নিয়ন্ত্রণ নিজের হাতে নেই। আমার মনে নানা উল্টাপাল্টা চিন্তা আসতে শুরু করলো। মনে হচ্ছিল এই বুঝি সেই সাদা পোশাকের দীর্ঘদেহী ছায়ারা আবার বাতাসের বেগে উড়ে এসে গাড়ির সামনে দাঁড়াবে, কিংবা হঠাৎ করে জানালার পাশে এসে সেই চাদর ঢাকা মুখ নিয়ে উঁকে দেবে। আতঙ্কে আমি বারবার পেছনের কেবিনের লুকিং গ্লাসে তাকাচ্ছিলাম। আমার মনে এক অদ্ভুত ভয়ঙ্কর সন্দেহ দানা বাঁধল। পেছনের স্ট্রেচারে থাকা বৃদ্ধের লাশটি কি এখনো ওখানে আছে, নাকি সেও কোনোভাবে ওই ছায়াদের সাথে মিশে গেছে? এমন তো হতে পারে ওই রাস্তায় যারা দাঁড়িয়েছিল তারা এই লাশের সঙ্গী সাথী, কিংবা ওই ছায়াদেরই কেউ কি এখন লাশের জায়গায় শুয়ে আছে। এই অনিশ্চয়তা আমাকে পাগল করে তুলছিল। মনে হচ্ছিল পেছনের কেবিনে আমি একা নই। লাশের সাদা কাপড়টা কি নড়ছে? ওই বৃদ্ধ কি এখন উঠে বসবেন? আমার ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস অনুভব করছিলাম। যদিও গাড়ির জানালা সব বন্ধ, মনে হচ্ছিল পেছনের সিট থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে। বারবার মনে হচ্ছিল লাশের হাতটা বুঝে এসে আমার কাঁধে স্পর্শ করবে। আমি ভয়ে কুঁকড়ে যাচ্ছিলাম। ভাবছিলাম আজকে আমি আদৌ বাড়ি ফিরতে পারবো, নাকি এই লাশ ঠিকানায় পৌঁছে দেওয়ার আগেই আমি নিজেই লাশে পরিণত হব। সারা রাস্তা আমি অনবরত আল্লাহর নাম জপতে থাকলাম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ছাড়া আমার মুখে আর কোনো কথা ছিল না। আমার মনে হচ্ছিল দূর থেকে কেউ বা কারা আমাকে ক্রমাগত লক্ষ্য করছে। এক অদৃশ্য চোখ যেন অন্ধকারের ভেতর থেকে আমার প্রতিটি গতিবিধি অনুসরণ করছে। রাস্তার পাশের গাছগুলোকেও মনে হচ্ছিল এক একটা দৈত্য। বাতাসে গাছের পাতা নড়ার শব্দকেও মনে হচ্ছিল ফিসফিসানি। প্রতিটি মুহূর্ত আমার কাছে মনে হচ্ছিল এক একটি যুগের সমান। সময় যেন কাটছেই না। অবশেষে দীর্ঘ আতঙ্কের প্রহর শেষে আমি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছালাম। জেলা সদরের সেই বাড়িটার সামনে যখন গাড়ি থামালাম, তখন ফজরের আজান ভেসে আসছে। দূর থেকে লাশের অপেক্ষায় থাকা পরিবারটি বাইরেই দাঁড়িয়েছিল, তাদের চোখে মুখে শোকের ছায়া। কিন্তু আমার দিকে তাকানোর সময় তাদের চোখে বিস্ময় দেখলাম। হয়তো আমার বিধ্বস্ত চেহারা, ঘামে ভেজা শরীর আর ভয়ার্ত চোখ দেখে তারা অবাক হয়েছিল। আমি গাড়ি থামিয়ে দ্রুত নেমে পড়লাম। আমার হাত পা তখনও ঠকঠক করে কাঁপছিল। আমি সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না। কোনো মতে স্ট্রেচারটা বের করে লাশটি পরিবারের লোকজনের হাতে বুঝিয়ে দিলাম। তাদের কান্নাকাটি বা শোকের দিকে
আমার কোনো খেয়াল ছিল না। কে কি বলছে, কে কাঁদছে, সব আমার কানের পাশ দিয়ে চলে যাচ্ছিল। আমি শুধু চাইছিলাম দায়িত্ব শেষ করে এই জায়গা থেকে, এই লাশের কাছ থেকে পালাতে। আমার মনে হচ্ছিল লাশটা নামিয়ে দেওয়ার পরও ওই খারাপ জিনিসগুলোর ছায়া আমার গাড়িতে লেগে আছে। নিজের পারিশ্রমিকটা বুঝে নেওয়ার সময় আমার হাত কাঁপছিল। তারা হয়তো ভেবেছিল ঠান্ডায় কাঁপছি, কিন্তু তারা জানতো না এই কাঁপুনি হাড়ের ভেতর থেকে আসা এক আদিম ভয়ের কাঁপুনি। টাকাটা পকেটে ঢুকিয়ে আমি এক মুহূর্ত দেরি না করে আবার গাড়িতে উঠলাম। পানি খাওয়ার বা বিশ্রাম নেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি শুধু চাইছিলাম নিজের নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে। লাশ নামিয়ে দিয়ে ফেরার পথেও আমার আতঙ্ক কমল না। যদিও গাড়ি এখন খালি, পেছনে কোনো লাশ নেই, কিন্তু আমার মনে হচ্ছিল পেছনের কেবিনে এখনো সেই লাশটা রয়ে গেছে। সে ভারী ভাব, সেই শীতল অনুভূতিটা গাড়ি থেকে যায়নি। আমি বারবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাচ্ছিলাম, যদিও সেখানে কিছুই ছিল না, শুধু খালি স্ট্রেচারটা পড়েছিল। কিন্তু আমার মনের চোখ দেখছিল অন্য কিছু। সেই সাদা পোশাকের লম্বা ছায়ামূর্তিগুলোর দাঁড়িয়ে থাকার দৃশ্য আমার মানসপটে বারবার ভেসে উঠছিল। তাদের সেই নিস্তব্ধ অন্ধকার চাহনি যেন আমাকে তাড়া করে ফিরছিল। পুরোটা পথ রাস্তা ফাঁকা ছিল, ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু আমার মনে হচ্ছিল সেই কুয়াশাচ্ছন্ন অন্ধকার এখন আমার চারপাশে ঘিরে আছে। মনে হচ্ছিল আমি যদি আবার ওই আয়নায় তাকাই, দেখব তারা আমার গাড়ির পেছনের সিটে বসে আছে। সে যখন বাড়ির কাছাকাছি পৌঁছালো তখনও তার মনে হচ্ছিল সেই অশরীরী বা অজানা অবয়বগুলো তার পিছু ছাড়েনি। তারা যেন দূর থেকে তাকে পাহারা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে, যেন নিশ্চিত করছে আমি যেন এই কথা কাউকে না বলি। অবশেষে নিজের বাড়িতে পৌঁছে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। গ্যারেজে গাড়িটা কোনো মতে ঢুকে আমি টলতে টলতে ঘরে ঢুকলাম। আমার স্ত্রী দরজা খুলে আমার অবস্থা দেখে আঁতকে উঠল। আমার চোখ লাল, চেহারা ফ্যাকাশে, শরীর বরফের মতো ঠান্ডা। ঘরে ঢোকার সাথে সাথেই আমার শরীর ভেঙে পড়ল। আমি ধপ করে মেঝেতে বসে পড়লাম। সেদিন দুপুরের পর থেকেই আমার শরীরে প্রচন্ড জ্বর এলো। থার্মোমিটারের তাপমাত্রা এত বেশি উঠল যে বাড়ির সবাই ভয় পেয়ে গেল। 104-105 ডিগ্রি জ্বর। সেই সাথে শুরু হলো প্রলাপ বকা। আমি জ্বরের ঘুরে বারবার সেই সাদা পোশাকের লোকগুলোর কথা বলছিলাম। আমার স্ত্রী পরে বলেছিল আমি নাকি ভয়ে চিৎকার করে বলেছিলাম, ওরা তাকিয়ে আছে, আয়নায় তাকালে ওরা ধরে ফেলবে। ওরা মানুষ না, ওরা লম্বা, অনেক লম্বা। আমার স্ত্রী ও পরিবারের সদস্যরা কিছু বুঝতে পারছিল না। তারা ভাবছিল আমি হয়তো লাশের ভয় পেয়েছি বা অতিরিক্ত ক্লান্তিতে আবল তাবল বকছি। তারা শুধু আমার শিয়রে বসে আল্লাহর নাম নিচ্ছিল আর মাথায় পানি ঢালছিল। টানা 1 সপ্তাহ আমি বিছানায় পড়ে রইলাম। জ্বরের তীব্রতায় আমি রাতে ঘুমাতে পারতাম না। চোখ বন্ধ করলেই সেই কুয়াশার সেই লম্বা সাদা মূর্তিরা চোখের সামনে ভেসে উঠত। মনে হতো তারা জানালার বাইরে দাঁড়িয়ে আছে। ডাক্তার এসে ওষুধ দিয়ে গেলেও আমার মনের আতঙ্ক কাটছিল না। শরীরের রোগ হয়তো ওষুধে সারে, কিন্তু মনের ভেতর ঢুকে যাওয়া ভয় তো সহজে যায় না। 1 সপ্তাহ পর যখন আমার জ্বর কমলো তখন আমার শরীর ছিল ভীষণ দুর্বল, কিন্তু শরীরের দুর্বলতার চেয়ে মনের আঘাতটা ছিল অনেক বেশি গভীর। সেদিনের সেই হারহিম করা ভয়টা আমার মনে স্থায়ীভাবে গেঁথে গেল। আমি কাশেম, যে কিনা 25 বছর ধরে লাশের গাড়ি চালাই, সে আমি আর কোনোদিন রাতে একা দূরপাল্লার ট্রিপে যাইনি। যত টাকার অফারই আসুক, যত ইমার্জেন্সি হোক, সূর্যাস্তের পর আমি আর হাইওয়েতে গাড়ি নিয়ে নামিনি। আমার সহকর্মীরা অবাক হয়, অনেকে হাসাহাসি করে, কিন্তু আমি জানি আমি ওই রাতে কি দেখেছি। সেই কনকনে শীতের রাতের বিভীষিকা, সেই সাদা চাদরে ঢাকা লম্বা অবয়বগুলো আর আয়নায় তাদের ঘুরে তাকানোর দৃশ্য, এগুলো আমি মৃত্যু পর্যন্ত ভুলতে পারবো না। সেই খারাপ জিনিসগুলো আজও আমার দুঃস্বপ্নে ফিরে আসে। আল্লাহ তাআলা যেন আর কোনোদিন আমাকে বা অন্য কাউকে এমন ঘটনার মুখোমুখি না করেন, এটা আমার একমাত্র দোয়া। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সাকিব আদনান ভাই। ওনার বাড়ি জয়পুরহাট জেলার 5বিবি উপজেলার খাগবাগুড়ি গ্রামে। উনি 2015 সাল থেকে ভূত এফএম শুনছেন। এরপর থেকে আমার ঘটনাগুলো উনি ক্রমাগত শুনে যাচ্ছেন, এগুলো আমাদেরকে জানিয়েছেন। মূলত উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটি ওনার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যেই ঘটনার রেশ এখন পর্যন্ত চলছে। চলুন মূল ঘটনাতে চলে যাই। সাল 1987। তখন ওনার বাবার বয়স 29। সেনাবাহিনীতে তিনি চাকরি করতেন। উনি 15 দিন ছুটি পান।
ওই সময় উনি যশোর ক্যান্টনমেন্টে ছিলেন। যশোর ক্যান্টনমেন্ট থেকে ট্রেনে উনি পাঁচবিবিতে এসে পৌঁছান। সরাসরি যশোর থেকে এসেছিলেন না ভেঙে ভেঙে এসেছিলেন এটি অবশ্য আমাকে জানার নাই। তো যাই হোক, উনি পাঁচবিবি আসেন। তো উনি পাঁচবিবি এসে পৌঁছে রাত প্রায় 1টা বাজে, এটা দেখেন। তো স্টেশন থেকে বাসার দূরত্ব প্রায় 5-6 কিলোমিটার। উনি যখন ট্রেন থেকে নামেন, উনি দেখেন স্টেশনে স্টেশন মাস্টার সহ আরো 2জন ছিলেন। তো ওনারা আবার এই সাকিব আদনান ভাইয়ের বাবাকে চিনতেন। তো স্টেশন মাস্টার সাহেব বললেন যে, ভাই অনেক রাত হয়ে গেছে, এখন আর বাসায় যাওয়ার দরকার নাই, কালকে সকালে যান। আর এখন তো গরমকাল, খুব তাড়াতাড়ি তো ফজরের আজান দিয়ে দেবে, তাড়াতাড়ি সকাল হয়ে যাবে। তো আসেন আমরা বসে গল্প গুজব করি। কিন্তু এই সাকিব আদনান ভাইয়ের বাবা উনি বললেন যে, না, আমার মায়ের জন্য তো মনটা খুব খারাপ লাগছে, আমি বাসায় যাব, আমার দেরি সহ্য হচ্ছে না, মাকে দেখার জন্য আমার মনটা খুব উতলা হয়ে আছে। তো যেহেতু মায়ের কথা বললেন, স্টেশন মাস্টার সাহেব উনি আর অনুরোধ করলেন না তাকে, বললেন ঠিক আছে ভাই, তাহলে আপনি যান, কোনো সমস্যা যদি মনে হয় সাথে সাথে আবার স্টেশনে চলে আসেন, আমরা আছি। তো ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে সাকিব আদনান ভাইয়ের বাবা উনি হাঁটা শুরু করলেন। এই সাকিব আদনান ভাইয়ের বাবা কিন্তু প্রচন্ড সাহসী, যেহেতু আর্মির চাকরি করতেন, দুর্গম এলাকাগুলোতে বিভিন্ন সময় ওনাকে যেতে হতো চাকরির সুবাদেই, যার কারণে ভয় জিনিসটা যে কি, এই জিনিসটা আসলে উনি ওইভাবে ফিল করতেন না। তো ওই স্টেশন মাস্টারদের সাথে কথাবার্তা বলে একটু চা খেয়েছেন, দেখা যাচ্ছে ওখানে 1 ঘন্টা চলে গেছে। তো উনি রাত 2টোর দিকে ওই স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সাথে ছিল 2টো সিগারেট, কাঁধে একটি ব্যাগ আর একটা লাইট। তো উনি প্রায় 2 কিলোমিটারের মতো এসেছেন, তখন দেখলেন আশেপাশে একদম নীরব। এতক্ষণ তো টুকটাক ঘর বাড়ি একটু দূরে দূরে ছিল, কিন্তু এখন কোনো ঘর বাড়ি নাই এই রাস্তার আশেপাশে। আর 1987 সালের সেই কথা, তখন তো এরকম ঘনবসতি ছিল না গ্রাম অঞ্চলগুলোতে, আর ওই রাস্তাঘাটও ভালো ছিল না। ওখানে তো দিনের বেলা গরুর গাড়ি বা এই টাইপের জিনিস চলতো, আর রাতের বেলা তো এগুলো আসবে না, এটাই স্বাভাবিক। উনি এক পর্যায়ে ভাবলেন যে, আমি কি স্টেশন থেকে চলে এসে ভুল করলাম কিনা, এত রাত্রে একা একা, আরো তো অনেকটা পথ পড়ে আছে। তো এ কথা ভাবতে ভাবতে তিনি আবার মনে মনে বলছেন যে, প্রায় 1 কিলোমিটার রাস্তা তো চলে এসেছি, তাহলে বাসায় যাই। 1 কিলোমিটার বেশি রাস্তা উনি চলে এসেছেন, প্রায় 2 কিলোমিটার চলে এসেছেন আর কি। তো যাই হোক, মেইন সড়ক দিয়ে উনি হাঁটছেন। একটা পর্যায়ে আসার পর 2 পাশে জঙ্গল পড়ে, মানে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা আর কি। আর ওই জায়গাটা তো আরো নীরব, আর রাতের বেলা নিশাচর বিভিন্ন পাখিগুলো রয়েছে, সেগুলো ডাকাডাকি করছে, পেঁচা ডাকছে। তো ওই জায়গাটা আরো বেশি ভয়ানক বলে মনে হচ্ছিল ওনার কাছে। উনি জানেন যে আরো প্রায় 1 কিলোমিটার সামনে একটি কবরস্থান রয়েছে, বিশাল এক কবরস্থান। তো উনি ওই জায়গা দিয়ে চলে আসেন। চলে আসার সময় ওইটুকুর মধ্যে কোনো ভয় হয় নাই, মানে ভয়ের কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু ওই জায়গাটা পার হয়ে আরো কিছুটা সামনে গিয়ে একটা বহু পুরনো আম গাছ আছে, এটা উনি জানতেন। উনি ওই আম গাছটার কাছাকাছি আসছেন, মানে তখন একদম কাছাকাছি আসেন নাই, মনে হচ্ছিল ওই আম গাছের কোনো একটা ডালের সাথে কোনো একটা জিনিস ঝুলছে বাতাসে, কিছুটা ঘড়ির যেই আমরা পেন্ডুলাম বলি, আগেকার আমলে যে ঘড়িগুলো ছিল এপাশ ওপাশ দোলে, তো ওই রকম করে দুলছে। তো উনি চিন্তা করলেন হয়তো কোনো ডাল ভেঙে নিচে পড়ে যায় নাই, কোনো কারণে বাতাসে এরকম দোলাদুলি করছে। তো এই চিন্তা করে উনি সামনের দিকে এগিয়ে যান। উনি যখন কাছে আসেন, তখন চাঁদের আলোতে স্পষ্টভাবে বুঝতে পারেন যে যেই জিনিসটা ঝুলেছিল এটা মূলত কোনো ডাল না, এটা 19 কি 20 বছর বয়সী কোনো একটা তরুণী মেয়ের ডেড বডি, যেই মেয়েটা আত্মহত্যা করেছে আর ওখানে ঝুলে আছে। এইটা দেখে তো ওনার বুক ধুক ধুক করে ওঠে, যতই উনি সাহসী হন না কেন। হঠাৎ করে এত রাতের বেলা এভাবে একটা ডেড বডি আম গাছের ডালে ঝুলছে, এটা তো ভয় লাগার মতোই কথা, তাই না? তো উনি যখন ওই ডেড বডির দিকে তাকিয়েছেন, উনি দেখতে পান ওই ডেড বডির চোখ বন্ধ, মুখটা কিছুটা খোলা,
জিহবা ওইরকম যে বেশি বের হয়ে আছে বিষয়টা এরকম না, যে খুব যে ভয়ঙ্কর দেখা যাচ্ছে বিষয়টা এরকম না আর কি। কিন্তু তারপরও একটা মেয়ে সুইসাইড করে ঝুলে আছে, এই দৃশ্যটাই তো খুব ভয়ানক। তো উনি চিন্তা করছেন যে আমি কি এখন এই লাশটা পাশ কাটিয়ে দৌড় দিব, নাকি আবার স্টেশনের দিকে ফেরত যাব। 2 কিলোমিটারেরও বেশি পথ চলে এসেছি, এখন কি করব। এখন তো ফেরত যেতে গেলেও আবার প্রায় 2-2.5 কিলোমিটার আমাকে যেতে হবে। কিন্তু এখান থেকে যদি বাড়ির দিকে দৌড় দেই তাহলে আমি মোটামুটি 3.5 কিলোমিটার বা 3 কিলোমিটারের মধ্যে আমি বাড়িতে পৌঁছে যেতে পারবো। কিন্তু উনি ওই লাশটা ক্রস করার মতো সাহসই পাচ্ছিলেন না। এটা ভাবতে ভাবতে ওনার শরীর দিয়ে ঘাম বেরিয়ে আসে। এমনিতেই তো গরমকাল ছিল, কিন্তু উনি দর দর করে ঘেমে যাচ্ছিলেন, মানে উনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না। একটা পর্যায়ে উনি সিদ্ধান্ত নেন যে উনি দ্রুত এটাকে ক্রস করে বাড়ির দিকে চলে যাবেন। তো উনি যখন দৌড় দিয়েছেন, যখনই ওই লাশটা ক্রস করেছেন, হঠাৎ করে কেউ একজন বলে ওঠে, কিরে কই যাস। তো যখন এইরকম ভাবে কেউ কথা বলে উঠেছে, উনি আসলে ওখানে থমকে যান। মনে হচ্ছে ওনার শরীরটা একদম ফ্রিজ হয়ে গেছে, জমে বরফ হয়ে গেছে, উনি ওইখান থেকে আর নড়তেই পারছেন না। উনি তো সাহসী মানুষ ছিলেন, যার কারণে উনি হাতটা ঘুরিয়ে দেখার চেষ্টা করেছেন যে এই কথাটা কে বলল। উনি যখন ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকিয়েছেন এবং মাথাটা একটু উঁচু করে দেখেছেন, উনি দেখেন যে একটু আগে যে মেয়েটাকে উনি ঝুলতে দেখেছিলেন তখন তো ওই রকম বিভৎস চেহারা উনি দেখেন নাই, কিন্তু এখন সেই চেহারাটাই অত্যন্ত বিভৎস আকারে দেখা যাচ্ছে। উনি দেখেন ওই মেয়েটির চোখ দুটো একটু আগে তো বন্ধ ছিল, কিন্তু এখন খোলা, অনেক বড় হয়ে আছে এবং চোখটা পুরোটাই মনে হচ্ছে সাদা। আমরা অনেক সময় লাল টকটকে রক্তিম চোখ দেখি না, কিন্তু উনি ওরকম দেখেন না। উনি দেখেন চোখ দুটো সাদা, চোখের ভিতরে কোনো মণি নাই, মনে হচ্ছে চোখের মধ্যে লাইট জ্বলছে, এমন ভাবে সাদা, এবং চোখের ভিতর থেকে আলো বের হচ্ছে, এবং মুখ থেকে জিহ্বাটা বের হয়ে নাই, জিহ্বাটা ভেতরেই আছে, কিন্তু মুখ থেকে রক্ত পড়ছে। এবং ওই মেয়েটাই বলে উঠেছিল যে কিরে কই যাস। তো সাকিব আদনান ভাইয়ের বাবা যখন উপর দিকে তাকিয়ে এই বিভৎস চেহারাটা দেখেছে, ওই সময় ওই যে ডেড বডিটা, ওইটা বিভৎস এক হাসি দিয়েছে। তখন তো উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দিয়েছে। আসলে উনি কোন দিকে দৌড় দিয়েছেন ওনার খেয়াল নাই, কিন্তু উনি বাড়ির দিকে দৌড় দিয়েছিলেন আর কি, উল্টো পথে দৌড় দেন নাই, মানে স্টেশনের দিকে দৌড় দেন নাই। তো উনি কতক্ষণ দৌড়েছেন জানেন না, কিন্তু ওই যে বিশাল একটা কবরস্থানের কথা লিসেনার্স বলেছিলাম, উনি ওই কবরস্থানটার কাছে চলে আসেন। আর কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটা স্বভাব ছিল, উনি কবরবাসীদেরকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে। তো উনি কবরবাসীদেরকে সালাম দেন, সালাম দিয়ে উনি কবরস্থানটা একটু পাশ কাটিয়ে ওনার সাথে থাকা সিগারেটটা ধরিয়েছেন। উনি কিন্তু এতটা পথ হেঁটে এসেছেন, সিগারেট ধরার নাই, আর যে ভয় পেয়েছেন তখন সিগারেট ধরার নেই, মূলত কবরস্থানটা পার হয়ে এসে সিগারেটটা ধরিয়েছেন। তখন উনি দেখতে পান ওনার থেকে 20-25 হাত সামনে একজন বৃদ্ধ, চেহারা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একটা লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। উনি চিন্তা করলেন যে যাক ভালোই হলো, একজন বৃদ্ধ লোককে পাওয়া গেল। উনি পেছন থেকে সালাম দেন আসসালামু আলাইকুম বলে। তো সালামের কোনো উত্তর নাই, ওই বৃদ্ধ তার মতো করে হেঁটে যাচ্ছে। এদিকে সাকিব আদনান ভাইয়ের বাবা চিন্তা করেছেন যে তাড়াতাড়ি ওনার সাথে গিয়ে হাঁটা শুরু করি, একটু পেছনে আছি তো। তো উনি যতই হাঁটার চেষ্টা করেন ওই বৃদ্ধকে উনি ধরতে পারেন না। একটা পর্যায়ে উনি দৌড় দেন, দৌড় দিলেও তাকে দেখতে পান না। তখন উনি চিন্তা করেন কি ব্যাপার, এটা আবার কোন সমস্যায় পড়লাম, এই লোকটাকে ধরতে পারি না কেন। উনি আবার চিন্তা করলেন যে আচ্ছা পিছন দিকে তাকিয়ে দেখি তো ওই বিভৎস ওই পিশাচিনিটা আবার আমার সাথে আসলো কিনা এই পর্যন্ত। তুমি সাহস করে পেছন দিকে তাকান, কিন্তু পেছন দিকে তাকে কিছু দেখতে পান নাই। এরপরেই যখন উনি আবার সামনের দিকে ঘুরেছেন তখন ওই বৃদ্ধকে আর উনি দেখতে পান নাই। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এত তাড়াতাড়ি বৃদ্ধ লোকটা কোথায় গেল। তখন উনি ভাবলেন নিশ্চয়ই এই বৃদ্ধ লোকটাও স্বাভাবিক কেউ ছিলেন না। যাই হোক, উনি ওইখান থেকে আবার দৌড় দেন। এইবার এক দৌড়ে উনি বাড়িতে চলে এসেছিলেন। যেহেতু আর্মির চাকরি করতেন, দৌড় দিতে ওনার খুব বেশি সমস্যা হয়নি।
দৌড়াদৌড়িতে তো ওনাদের অভ্যস্ততা আছেই। উনি বাড়িতে এসে জোরে জোরে চিৎকার করে আম্মা আম্মা বলে ডাকতে থাকেন, মানে সাকিব আদনান ভাইয়ের দাদিকে ডাকতে থাকেন। তখন উনি তো ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠে যান। আর তখন 1987 সালে তো এরকম মোবাইল ফোনের ব্যবহার ছিল না, টেলিগ্রাম করতো বা চিঠি পাঠাতো। আর উনি যে ছুটিতে বাড়িতে আসবেন, হঠাৎ করে ছুটিটা পেয়ে যান আর কি, তো যার কারণে চিঠি লিখে আসতে পারেন নাই। তো ওনার মা রাতের বেলা তার ছেলের ডাক শুনে চমকে ওঠেন যে কি ব্যাপার, এত রাত্রে আমার ছেলে আসছে। দরজা খুলে ছেলেকে দেখে উনি খুবই খুশি হন এবং খুশিতে কান্না করে দেন। কিন্তু ওনার ছেলের এই অবস্থা উনি প্রথম দিকে বুঝতে পারেন নাই, কিন্তু পরে উনি বললেন যে বাবা তোর এই অবস্থা কেন? তখন এতটুকুই বলেছেন যে মা আমি খুব ভয় পাইছি। তো এই কথা শোনার পর ওনার মা ওই সময় হালকা গরম পানি করে ওনাকে গোসল করিয়ে দেন। এরপর যেই খাবারটা ছিল বাসায়, রাতের বেলা খাওয়ার পর যতটুকু ছিল আর কি, দ্রুত ওনাকে খাইয়ে দেন এবং বলে বাবা তুই এখন ঘুমা, বিস্তারিত সকালে শুনবো। তো সকালে ওঠার পর উনি ওনার আম্মাকে, মানে সাকিব আদনান ভাইয়ের দাদিকে সব ঘটনা খুলে বলেন। তো সাকিব আদনান ভাইয়ের দাদি উনি যতটুকু নিজে ঝাড়ফুঁক করতেন বা পারতেন টুকটাক, এটা উনি করেন এবং ইমাম সাহেবকেও ডেকে নিয়ে আসেন, এলাকার ইমাম সাহেব, তিনিও ঝাড়ফুঁক করে দেন। তো এই সাকিব আদনান ভাইয়ের বাবা উনি 15 দিন ছুটি পেয়েছিলেন। একটা সমস্যা দেখা দিল কয়েকদিন পরে, সেটা হলো যে এমনিতে তো সময় গরমকাল চলছিল, ওনাদের ছিল মাটির ঘর। তো এক রাত এমন একটা সমস্যা হয়, সেটা হলো যে উনি স্বপ্নে দেখেন যে কোনো একজন মহিলা, চেহারাটা খুব ভালো বোঝা যায় না, এসে বলছে যে তোকে আমি একটা গুপ্ত ধন দেব। ওই যে তোদের যে নদীর ধার রয়েছে তোদের বাড়ির কাছে, ওই নদীর ধারের কাছে একটা বাঁশ বাগান আছে, আগামীকাল রাতের বেলা তুই একা একা যাবি, রাত 12টার পর। ওখানে একটা নিম গাছ আছে বাঁশ ঝাড়ের পাশে, ওই নিম গাছের কাছে আসবি, তখন আমি তোকে এক কলস মোহর দেব, সোনার মোহর। তো এই জিনিসটা বলেন আর কি। তো এরপরে ওনার ঘুম ভেঙে যায়, উনি বিষয়টা নিছক স্বপ্ন মনে করে আবার ঘুমিয়েও যান। তো পরের দিন উনি আবার শুয়ে আছেন, প্রচন্ড গরম, তো ঘুম আসছিল না, হাত পাখা দিয়ে বাতাস করছিলেন উনি। হঠাৎ করে মনে হলো একটা বোটকা বিশ্রী গন্ধ ওনার নাকে এসে লাগলো। তো উনি চিন্তা করলেন যে হয়তোবা কোনো ইঁদুর বা টিকটিকি এগুলা মরে বাড়ির কোনো একটা কোনায় পড়ে আছে, সেখান থেকেই হঠাৎ করে গন্ধ বেরিয়েছে। কিন্তু এতক্ষণ লাগলো না, হঠাৎ করে এখন লাগলো। আবার চিন্তা করলেন হয়তোবা কোনো কুকুর বা বিড়াল মুখে করে এখানে নিয়ে আসছে রাতের বেলা, এই কারণেও হতে পারে। তো এই চিন্তা করছিলেন, আর উনি হাত পাখা দিয়ে বাতাস করছিলেন। জানালা দিয়ে কিন্তু চাঁদের আলো ঘরে ঢুকছিল। হঠাৎ করে ওনার মনে হলো যে চাঁদের আলোটা মিলিয়ে গেল। তো মিলিয়ে যেতেই পারে, মেঘ এসে চাঁদকে ঢেকে দিতে পারে। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, বৃষ্টি টিষ্টি হবে নাকি? হলে তো ভালোই, তাহলে গরমটা একটু কমতো। তো আকাশে মেঘ হয়েছে কি না এটা দেখার জন্য উনি জানালার দিকে একটু মাথা বাড়িয়েছেন, দেখার জন্য যে আসলে চাঁদটা ঢেকে গেল কিসে। যখনই উনি মাথাটা বাড়িয়েছেন জানালার দিকে, তখন দেখেন এক বিভৎস দৃশ্য। আসলে চাঁদ মেঘে ঢেকে যায়নি, মূলত ওই জানালাটার সামনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। উনি তাকিয়ে দেখেন যে একটা নারী অবয়ব দাঁড়িয়ে আছে। তার মুখ খুব একটা বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো বোঝা যাচ্ছে, এবং ওই চোখ দুটো পুরোটাই সাদা এবং বড় বড়। আর এই সাকিব আদনান ভাইয়ের বাবার দিকে ওই অবয়বটা তাকিয়ে আছে। এটা দেখে তো উনি প্রচন্ড জোরে দেন এক চিৎকার। ওনার চিৎকারে সাকিব আদনান ভাইয়ের দাদি তো ঘুম থেকে উঠে যান। তো সাকিব আদনান ভাইয়ের যে চাচারা ছিল তারাও ঘুম থেকে উঠে যান, কি হয়েছে এসে জিজ্ঞেস করেন, বলেন যে এই সমস্যা, উনি এটা দেখেছেন। এরপর আবার ইমাম সাহেবকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। তো এই পুরো ঘটনা কিন্তু ওনার ছুটির 6 দিনের মধ্যে ঘটেছিল। 15 দিন ছুটি থাকলেও উনি আর পুরো ছুটি কাটান নাই, উনি আবার ওনার কর্মস্থলে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেন এবং উনি চলেও যান। তো এই সাকিব আদনান ভাইয়ের বাবা উনি এই জাতিসংঘের মিশনের উদ্দেশ্যে 1990 সালে আফ্রিকা সহ আফ্রিকার বিভিন্ন দেশ যেমন আইভরি কোস্ট, মালি, এই দেশগুলোতে উনি কিন্তু মিশনে গিয়েছিলেন। উনি বিদেশের মাটিতেও নাকি ওই অবয়বটা বিভিন্ন সময় দেখেছেন, সেখানেও ওই অবয়বটা তার পিছু ছাড়েনি।
উনি যতদিন চাকরি করেছেন বিভিন্ন সময় ওই অভাবটাকে দেখেছেন, এখনো নাকি বিভিন্ন সময় হঠাৎ হঠাৎ, তবে খুব রেয়ার আর কি, মানে একদম রেগুলার তা না, হঠাৎ হঠাৎ এখনো ওই অবয়বটাকে উনি দেখতে পান। তবে অদ্ভুত ব্যাপার হলো উনি কখনোই ভালো কোনো আলেমের কাছে গিয়ে বা হুজুরের কাছে গিয়ে রুকিয়া করান নাই। এই বিষয়টা দেখে আসলে উনি নিষ্কৃতি পাওয়ার সেভাবে চেষ্টা করেন নাই। ওই যে গ্রাম থেকে যতটুকু ঝাড়ফুঁক করা হয়েছিল অতটুকুই। উনি প্রচন্ড সাহসী একজন মানুষ, তো উনি এইসব বিষয় নিয়ে খুব একটা ঘাটাঘাটি করেন নাই, যে চলছে চলুক। উনি এগুলোতে খুব একটা বেশি ভয় পরবর্তীতে ওইভাবে আর পান নাই, যদিও বা এই বিষয়টা এখনো ঘটে চলছে। তো এটি ছিল ঘটনা। আসলে ওই জিনিসটা কেন সাকিব আদনান ভাইয়ের বাবার পেছনে এসে পড়েছিল, কেনই বা এত বছরেও ছাড়েনি পিছু, এটা জানা যায় না, যেহেতু উনি নিজেও এই বিষয়টা নিয়ে খুব একটা মানে এই বিষয়টা সমাধানের জন্য আগ্রহী উনি নন। এই কারণে হয়তো বিষয়টা অজ্ঞাতই রয়ে গেছে, এক রহস্যময় ব্যাপার হয়েও এখনো এটা টিকে আছে। ধন্যবাদ সাকিব আদনান ভাইকে আপনার বাবার সাথে ঘটে যাওয়া ভয়ানক একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি ঘটনাটি সিয়াম কত সালে কালেক্ট করেছে এটি তিনি বলেননি, বাট তিনি বলেছেন কোথা থেকে কালেক্ট করেছেন। বেশ সুন্দর একটা জায়গা থেকে সিয়াম বেড়াতে গিয়েছিল ময়মনসিংহে, এবং ময়মনসিংহ এর কোন একটি গ্রামে। গ্রামটির নাম তিনি লিখেছেন, আমি সেটি উল্লেখ করবো না, কারণ আমাদের অনুষ্ঠানে আমরা স্পেসিফিক কোনো লোকেশন উল্লেখ করি না। তো একটি গ্রামে তিনি গিয়েছিলেন, গ্রামটা খুবই সুন্দর। হাঁটতে হাঁটতে তিনি গেছেন রাস্তা ধরে, এবং রাস্তার পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ, দূরে কিছু ঘর বাড়ি, এবং এর মাঝ দিয়ে সিয়াম দেখে খুব সুন্দর একটা পায়ে চলা পথ আছে। তো সেই পায়ে চলা পথ ধরে হেঁটে যায়। হাঁটতে হাঁটতে সিয়াম এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে অনেক গাছগাছালি একদম গাছে গাছে ঘিরে আছে। তো এর মাঝ দিয়ে সে হাঁটতে হাঁটতে আরো ভিতরে ঢুকে যায়, আরো ভিতরে ঢুকে যায়, এবং তার কাছে বেশ অন্যরকম লাগতে থাকে। মনে হয় একটা বন বন একটা মানে এনভায়রনমেন্ট চলে আসছে, তার একটু গা ছমছম করা ভাব চলে আসে এই দুপুর বেলাও। তো যেতে যেতে সে দেখে দূরে একটা বট গাছ, বেশ বড় বট গাছ, এবং বট গাছ এই মোটা আর কি, বিশাল মোটা বট গাছ, বেড় অনেক বেশি, সেটা থেকে ঝুড়ি টুড়ি নেমে আসছে, এবং গাছের গোড়াটা মানে গাছের যেই নিচের অংশটা সেটা অনেক দূর পর্যন্ত গোল করে, কোনো এই এত দূর পর্যন্ত ঘাস ছিল, ওখানে ঘাস নেই, মনে হচ্ছে ওই জায়গাটা কেউ পরিষ্কার করে ফেলছে। সিয়াম খুব অবাক হয় গাছটা দেখে, যে এরকম নির্জন জায়গায় এরকম একটা বড় গাছ এবং কোনো মানুষজন নাই এই ভর দুপুরে, এবং রোদ কিন্তু বাইরে, এখানে রোদ নাই, জায়গাটা ছায়ায় ঢেকে আছে। সিয়ামের জানি কেমন লাগে, গাছটার প্রতি তার কেমন একটা মানে একটা গা ছমছম ফিল হতে থাকে। তো সে গাছটার নিচে চলে আসে, এসে সে মাটিটা দেখে যে মাটিটা ভেজা ভেজা, হতেই পারে ছায়ার মধ্যে গাছ, আর হয়তো বৃষ্টি পড়েছে বা পানি ধরে রাখছে হয়তো। তো সিয়াম দেখে, খুব আশ্চর্যজনক ভাবে দেখে একই রকম ভেজা চারিপাশে, এবং বটের যে মূল সেটা তো চলে গেছে এইভাবে এইভাবে করে। জায়গাটা জানি কেমন। সিয়ামের একবার ইচ্ছা হয় একটু নিচে বসে, আবার কেমন যেন গা ছমছম করা একটা অনুভূতি হতে থাকে, কেমন যেন লাগে তার কাছে। উপরে যে ডালপালা গুলো গেছে এরকম মানে এঁকে বেঁকে গেছে, তার কাছে কেন জানি মনে হয় ডালপালার মধ্যে কে বসে আছে, এরকম একটা অনুভূতি এরকম হয়, কারণ অনেক ঝুড়ি নামছে। তো সে এরকম যখন খুব মন দিয়ে দেখতেছে, এই সময় একজন বৃদ্ধ মানুষ তাকে জিজ্ঞেস করে, বাবা আপনি কেটা? তো সে সিয়াম একটু কেঁপে ওঠে, হঠাৎ করে নির্জন জায়গায় কাউকে দেখে না, এরকম সময় একজন বেশ বয়স্ক মানুষ, এবং এরকম শুভ্র দাড়ি, বেশ বড়, মাথায় একটা টুপি পরা, গায়ে চাদর, হাতে লাঠি। সে জিজ্ঞেস করতেছে যে আপনি কেটা? সিয়াম বলে যে আমি এখানে আসছি অমুক জায়গায়। সে জায়গার নাম বলে তার যেখানে আসছে। সে বলে আমি হাঁটতে বেরিয়েছি, দেখতেছিলাম। তো বলছে এইখানে গাছের গোড়ায় আসছেন একলা? বলে যে হ্যাঁ। জায়গাটা ভালো না, যান এখান থেকে যান। তো সিয়াম বলে যে কেন যাবো কেন, এখানে কি কোনো মানে ভয়ের ব্যাপার স্যাপার আছে নাকি, কি ঘটনা কি? তো তখন এই বৃদ্ধ তাকে নাকি বলে যে এই গাছটা হইলো খুব খারাপ গাছ, সর্বনাশা গাছ, এটার কাছে কেউ আসে না। এই গাছ অনেক আগে কে আনছিল কেউ জানে না, অনেকে বলে পেট্টুনে আনছিল এখানে, সেটাও আমরা জানি না। তো গাছ এখানে হইছে আমি জন্মের পর থেকে দেখি, আমার বাপেও দেখছে, দাদাও দেখছে, এটার বয়স কত কেউ জানে না। তো এই গাছের গোড়ায় ইতিহাস আছে। ওটা কি বলে, আমাকে ওইখানে ইতিহাস ঘটছে। ইতিহাসের পরে এরপর থেকে আর ভয়ে মানুষ আসে না, এমন রাতের বেলা মানুষ এনে চিৎকুর শুনে, চিৎকুর কে জানে চিৎকার পারে, এখানে একা একা কেউ থাকলেই শুনে। আশপাশ দিয়ে রাস্তার পাশে রাইতে হাঁটে না মানুষ। তো সিএম জিজ্ঞেস করে যে কি ঘটছিল এখানে, কি ব্যাপার? এই তো মানে মেলা দিন আগে এখানে একটা ভাই বোন থাকতো, এই কাছাকাছি জায়গাটা দেখায়, ওখানে হাত দিয়ে দেখায় যে এই জায়গায় বাপ মা মরে গেছিল, তো ভাই আর বোন থাকতো। তো বাপ মা মরার পরে ভাই বোন তো একলা হয়ে যায়, এতিম হয়ে যায়। তো তারা এনে থাকে,
ভাইটা কাজ করে, বাজারে যায় কাজ করে, এই জমিতে কাজ করে, এইভাবে করে চলে আর কি তাদের। তো ক্ষেতের যখন কাজের সময় হইতো ওই ভাই কাজে যোগ দিত মানুষের, কারণ নিজে তো জমি তো আসলে নিজে চাষ করে পারবো না, এডি মানুষটা বর্গা দিয়ে দিছে, মানুষ ভালো মনে করে এগোরে যা দেয় আর কি টাকা, তাই আর বাপের জমি আর হেরে কামে লয়। তো ওই ছেলে কাজ করে ওইখানে, ওই ছেলের নাম ছিল নুরু। তো নুরু কাজ করে ওইখানে, আর যা এখান থেকে আয় যা হয় কামাইয়ে বাসায় নিয়ে আসে, তো ভাই বোন মিলা খায় দায় থাকে। তো আসিল মানে কোনো মতে তাকে সংসার চলতেছিল আর কি এরকম। তো একদিন নুরু এরকম খেতে কাম করতে গেছে, কাম করতেছে, সারা দুপুর কাম করছে, এই কাছাকাছি ক্ষেতটা ওই যে ওইখানে দেখছেন, ওই ক্ষেত ওখানে কাম করতে। তো কাম কাজ করে দুপুর বেলা ওর খুব লাগছে, গরম লাগছে। তো গরম লাগার পর হাইটা এইখান থেকে এসে এই যে এইখানে ঢুকছে, এই যে এই বট গাছ এইখানে আসছে। তো বট গাছের এখানে আইসা হায়াতে বেশ শান্তি পাইছে, এখানে বইয়া হেলান দিয়ে একদম শুয়ে পড়ছে। তো শুয়ে যখন পড়ছে মানে ঘুম আইসা গেছে চোখে, তো চোখে ঘুম লেগে আসতেছে। এর মধ্যে হঠাৎ করে উপর থেকে শুনে কে যেন ডাকতেছে, একটা মেয়ের কণ্ঠে তারে ডাকতেছে, এই নুরু এখানে আইসস কেন, এটা তো আমার গাছ। তো নুরু আস্তে করে এদিক ওদিক তাকায়, কাউরে দেখে না। কিরে, এদিকে বেলা অনেকখানি পুড়ে গেছে, মানে সে যখন আসছিল সে দুপুর পুড়ে গেছে। তো নুরু আবার একটু টেনশনও পড়ছে, কারণ যে সে তো কাজ করতেছিল খেতে, এই মানে খেতের টাইমটা তো সে দিল না, ধরে তো পরে ধরবো না, ওখানকার মহাজন যে আছে ধরবো না, কি ব্যাপার। তো সে মানে থতমত খেয়ে গেছে, আর তারে ডাকলো কে, এদিক ওদিক তাকায়, এখন দেখে এই যে গাছ গাছালির মধ্যে তো আরো অন্ধকার হয়ে গেছে, ওদিক থেকে পাখি ডাকে, পাখির ডাক শোনা যায়। আবার হঠাৎ করে শুনছে এই নুরু, তখন শুনছে মেয়ের কণ্ঠ। এই মেয়ের কণ্ঠ শুনে সে উপরে তাকাইছে, উপরে তাকায় দেখে এক মেয়ে বসে রয়েছে গাছের উপরে, দুই পা ঝুলে, পায়ের মধ্যে এরকম লাল আলতা দেওয়া, পায়ের মধ্যে নুপুর পরা চিকচিক করতেছে, বসে রয়েছে, শাড়ি একটা পরা, চুলগুলা খোলা। তো নুরু তো মানে দেখে একদম অবাক হয়ে গেছে, এই মেয়েকে এত মানে সুন্দর, অনেক অনেক সুন্দর একটা মেয়ে এরকম বসে গাছের উপর থেকে তারা বলতেছে, তুই এনে কি চাস, এটা তো আমার গাছ। তো নুরু বলে যে না আমি এখানে সামনে বসছিলাম, তোমার গাছ করতে গেল, আমি তো গাছ অনেকদিন ধরেই দেখি, জন্মের পর থেকে গাছ আছে এখানে, তোমারও তো দেখি নেই, আর তোমার গাছ কি তোমার বাপের জায়গা নাকি এটা? তখন মেয়েটা নাকি হাসতেছে, হ্যাঁ আমার বাপের জায়গা। তো নুরুও মজা পাইছে, তো সেও মেয়েটার সাথে অনেকক্ষণ কথাবার্তা বইলে এখান থেকে নামছে। নামার পরে যখন নাকি দেখে সন্ধ্যা হয়ে যেতেছে, মানে নুরু তার কাজে যায় না, গল্প করতে করতে তার দিন পার হইছে, সন্ধ্যা হয়ে যেতেছে। তো মেয়ে তখন তারে বলতেছে, তুই জাগা, তুই করে বলতেছে, তুই জাগা, তুই এখানে থাকলে তোরা খেয়ালামু। তো অবাক হয়ে গেছে নুরু। তো নুরু আর কোনো কথা না বলে যে আমি যাই, এত মস্করা করার সময় আমার নাই বলে নুরু ওখান থেকে হেঁটে বের হয়ে চলে আসছে। তো বাসা আসার পরে নুরু ওই দিন তার বোন রে কইছে যে আমি এনে গাছের কাছে আজকে গেছিলাম রে, আমি দুপুর বেলা এরকম মানে ওখানে শুয়ে পড়ছিলাম, খাওয়ার পরে খেয়ে শুয়ে ওখানে যে ঘুমাই গেছিলাম গা, দেখি এক মাইয়া এসে দুষ্টমি করে আমার সাথে মস্কারি করে, কয় যে আমার বাপের গাছ এরকম করে বলে। তো শোনার পরে তো আমি কইছি যে কিসের তোমার বাপের গাছ, এই সেই। তো তার বোন বলে ওইদিকে যাও না, জায়গা ভালো না, মানুষজন ভালো বলে না। নুরুর বোন আবার স্কুলে পড়তো, তো সে নুরুরে বলছে ওইদিকে যাও না, ওই জায়গা ভালো না, ওখানে মানুষ বলে জায়গাটা সুবিধার না। তো নুরু বলে যে আরে কি কস তুই, এইটা কোনো কথা হইলো, এই গাছ নিয়ে কত কথা মানুষে কয়, ওইদিকে ওই জায়গায় বলে পেত্তুনি আনছে গাছ এরকম, এগুলা সেই দাদার আমল থেকে হইল নিয়েছে, এগুলা বিশ্বাস করার কি, তুই পড়াশোনা করে এডি কইস না, এগুলা কিছুই না। ওইখানে দেখ গা, ওইখানে আশেপাশের ঘরের থেকে কোনো মাইয়া এসে শয়তানি করে গেছে আমার সাথে। তো এই বলে নুরু তার বোনকে বলে তুই এগুলো নিয়ে চিন্তা করিস না, যা তুই যা তোর মতো ঘুমা, স্কুলে যা, কালকে স্কুলে যাবি বলে সে তার মতো তার বোনকে পাঠায় দিয়ে তার মতো খাওয়া দাওয়া শেষ করে গোছায়, সে নিজেই গোছায় রাখতো সবকিছু। সে তার বোনকে আর এগুলো করতে দিত না, সে ঘরের যে এই যে খাবার দাবার, যে থালাবাটি এগুলো নিয়ে সে যে তাদের ওই কুয়া ছিল, কুয়ার পাড়ে নিয়ে যায় ধোয়ার জন্য। আর রাতের বেলা সে বোনকে এমনি আসতে দিত না, কারণ তখন ওই জায়গায় বিদ্যুৎ ছিল না। তো সে নিয়ে তার হারিকেন নিয়ে গেছে, এগুলো ধুচ্ছে। তো নুরু যখন এই জিনিসপত্র ধুইতেছে, তাদের এই প্লেট হাড়ি পাতিল এগুলো ধুচ্ছে, তখন তার কাছে কেন জানি মন হলো তার আশপাশ দিয়ে কেউ ঘুরঘুর করে, মানে তাদের যে জায়গা সে ধুচ্ছে, মানে কুয়ার পাড়ে একটা জায়গায়, ওখানে মনে হচ্ছে আশপাশ দিয়ে কেউ যেন ঘুরঘুর করে। তো নুরু নিজের অজান্তে বলছে, এই কে এরকম করে বলছে। তার কাছে কেন জানি মনে হলো কেউ হেঁটে সরে গেল
তাদের যে ওই পাশে বেড়া ছিল, বেড়ার পাশ থেকে সরে গেছে। আর নুরু মনে হয় এই মানে আকাশ তো চাঁদ আছে, চাঁদের আলো হারিকেনের আলো হালকা পড়ছে, এর মাঝে সে দেখলো ওই বেড়ার নিচে সে দুইটা পায়ের মতো দেখছে এবং গেছে, এবং সে অস্পষ্ট ভাবে ওই যে সেই নুপুরের শব্দ শুনছে। তো এটা শোনার পর নুরু মনে করলো যে কিরে, এইখানে কে আইছে আমার বাসার আশপাশ দিয়ে। তাড়াতাড়ি সে একটু গা কাটা দিছে তার, সে তাড়াতাড়ি তাদের এই থালাবাটি যেগুলো ধুয়ে তার বোন আবার জিজ্ঞেস করতেছে, ভাইয়া কার সাথে কথা কও, কি ব্যাপার, এত লেট হইতেছে কেন? তাই বলতে বলতে তার বোন আবার ওই দরজার কাছে আসছে, আর একটা হারিকেন ছিল ওইটা নিয়ে দরজার কাছে আসছে। তো নুরু এখান থেকে মাথা ঘুরে বলছে, তুই ঘরে যা, কিছু লাগবো না এখানে, যা, আমি এখানে ধুয়ে আসতেছি এক্ষুনি। বলছে কার সাথে কথা কও তুমি? আরে মনে হয় কুত্তা আইছিল। সে বলে কুত্তা আইছিল। তো যখনই সে বলছে কুত্তা আইছিল, তখন তাদের বাসার চালের মধ্যে ঠাম করে একটা বড় ইট বা কিছু একটা এসে পড়ছে, দ্রিম করে। তার বোনও মাগো বলে লাফ দিয়ে সরে গেছে। নুরুও অবাক হইলো, কি ব্যাপার। আবার একটা ইট এসে পড়লো ঠিক নুরুর পাশে, নুরু যেখানে বসেছিল জিনিসগুলো ধুচ্ছিল তার পাশে ঠাস করে পড়ে টুকরা টুকরা হয়ে গেল ইটগুলো। মানে এত বড় মাটির ঢেলা পড়ে টুকরা টুকরা। এরপর কয়েকটা। তো নুরু তাড়াতাড়ি ভয়ে জিনিসপত্রগুলো নিয়ে ঘরে চলে আসছে, এসে দরজা লাগাই দিছে। দরজা লাগাই দিলে মনে হলো যে তাদের ঘরের দরজার মধ্যেও এরকম পড়লো, মাটির ঢেলা এসে পড়ে গুড়া গুড়া হয়ে গেল। তো নুরুর বোন বললো যে কি ব্যাপার ভাইয়া, এগুলা কোত্থেকে আসছে, কে মারতেছে এগুলা? আরে তুই চিন্তা করিস না, তুই যা শো। বোনের শোয়াই দিয়ে নুরু তাদের বাসার মধ্যে দাও রাখতে একটা বড় একটা দা, সে দাও নিয়ে সে দরজার কাছে আসছে, এসে চিন্তা করতেছে যে এখানে কে করতেছে। তার কাছে মনে হয়েছে যে কোনো মানুষজন, গ্রামে কিছু খারাপ মানুষজনও আছে, তারা কেউ করতেছে কিনা। তো সে যাই হোক, সে দা নিয়ে অনেকক্ষণ বসে থাকলো। তো তারপর দেখলো যে না, আর কোনো ঢিল ঢিল পড়ে নাই। তো সে তার বোনকে যশো জিজ্ঞেস করলো যে তুই ঘুমাইছস? তো বোন ঘুম ঘুম কণ্ঠে বললো যে হ্যাঁ ভাইয়া ঘুমাইছি, তুমি ঘুমাও। বলে হারিকেনটা একদম ডিম করে দে, কমাই দে। হারিকেনটা একদম কমাই দিয়ে সে গেছে যে দাটা রেখে সে ঘুমাইলো। তো ওই দিন নুরু অনেক দুঃস্বপ্ন দেখছে ঘুমের মধ্যে। সে দেখতেছে যে সে ঘুমের মধ্যে দেখতেছে আর কি স্বপ্ন, দুঃস্বপ্নে সে দেখতেছে যে সে একটা গাছের নিচে শুয়ে আছে, ওই যে বট গাছটা, ওই বট গাছটার নিচে শুয়ে আছে, এবং তাকে মনে হইতেছে যে এক গাছে চুল এসে এরকম পেঁচায় ফেলতেছে তাকে উপর থেকে। কালো এক গাছে চুল এসে পেঁচায় ফেলতেছে এবং টেনে নিয়ে যাচ্ছে। সে ছটফট করতেছে, চিৎকার করতেছে। তো এই স্বপ্ন দেখতে দেখতে চিৎকার করে নুরু ঘুম থেকে উঠছে চিৎকার করে। তো তার বোন তাকে বলছে কি হয়েছে, মানে কি তুমি, বোন এসে বলছে কি হয়েছে ভাইয়া, তুমি এরকম করতেছো কেন? আরে না রে, আমি দুঃস্বপ্ন দেখছি বলে সে তার বোনকে করে আর কি নিবৃত করে, বলে যে চিন্তা করিস না। তখন অলরেডি ভোর হয়ে গেছে, এবং তারপর এক সময় সকাল হওয়ার পরে যথারীতি নুরুর বোন তার মতো স্কুলের দিকে যায় রেডি হয়ে, আর নুরু যায় খেতে কাজ করতে। তো সে খেতে কাজ করতে গেছে, খেতে কাজ করতে গিয়ে সুন্দর ওই কাজ করতে করতে দুপুর হয়েছে। একদম তপ্ত রোদ, মাথার উপরে একদম কড়া রোদ। এই রোদের মধ্যে সে কাজ করতে করতে বেশ মানে ক্লান্ত হয়ে গেল, গা ঘামতেছে, রীতিমতো ঘামতেছে। তো চিন্তা করলো যে আমি যে আবার একটু বসি ওইখানে। তার জানি কেন তাকে ওই গাছটা টানতেছে, ওই জায়গাটা, গাছের জায়গাটা। সে মনে করছে কালকে কি ভাল লাগছে, ফ্রেশ বাতাস ছিল এরকম। চিন্তা করতে করতে সে আস্তে করে তার মানে কাজটা রেখে দুপুরবেলা উঠে তার খাবারের পোটলা ছিল, সে খাবারের পোটলাটা নিয়ে সে ওখানে গেছে, যে গাছের গোড়া ওখানে বসে পোটলা খুলে খাবার খাচ্ছে। ওখানে খাবারের মধ্যে মাছ ছিল, মাছের তরকারি আর ভাত, যেটা দিয়ে খাচ্ছে। তো উপর থেকে মনে হলো তাকে কে জানি বললো, ও মাছের সালন দিয়ে ভাত খাইতেছোস, বাসনা ছুটছে, কে রানছে? তোর বোন। তো নুরুর কাছে অবাক লাগলো, কে বলে? মেয়ে মানুষের কণ্ঠ। সে ফটফট এদিক ওদিক তাকায় ফাঁসে, দেখে কেউ নাই। দেখে ওই গাছের উপরের ডাল থেকে মানে এরকম মনে হয় যে পিছলায় নামলো মেয়েটা। তো সে খুব অবাক হয়ে গেল যে কি ব্যাপার। এবার সে তখন তাকায় বলছে, তুমি গাছের উপরেই থাকো নাকি? হ্যাঁ, তুই মাছ খাস, বাসনা ছুটছে, শৈল মাছের বাসনা ছুটছে। তখন সে বলতেছে, চুপ থাকো তো, মানে আমার তুই করে বলতেছো কেন তুমি? এটা আমার ভালো লাগে না, তুই করে। আমি কি তোমার তুই করে বলছি? বলে না। তাই বলে নুরু খাচ্ছে আর কথা বলছে, কি ব্যাপার, তুমি গাছের উপর উঠে থাকো, এখানে কোথায় থাকো, কোথার থেকে আসছো তুমি, তোমার বাড়ি কই? আমি তোরা কইছি না এটা আমার বাপের গাছ, আমি লইছিল করে। তো নুরু আর কোনো কথা বল না, সে চুপচাপ খাচ্ছে। খাওয়া দাওয়া করে সে তার খেয়ে ফেলছে। তখন সে বুঝতেছে যে তার পেছনে বসে আছে ওই মেয়েটা গাছের সাথে। তো সে মোটামুটি হাতটা গোছায়। তো তখন যখন সে হাতটা ধোয়ার চিন্তা করছে, তার সাথে সবসময় একটা জগে পানি থাকতো, এরকম মুখটা লাগানো একটা অ্যালুমিনিয়ামের জগ রাখতো। তো পানিটা দিয়ে সে হাতটা ওখানে ধুবে, তখন
ওই ইসে বলতেছে, ওই পিছন থেকে মেয়েটা বলছে এইখানে হাত ধুইস না, একটা হাত আমার এখানে ধুবি না, যা বাইরে যায় হাত ধুই আয়। মানে এমন ভাবে বলছে, বেশ কড়া, মানে কণ্ঠটাই জানি কেমন। নুরুর কাছে কেন জানি মনে হলো এই কণ্ঠটা একটু আগের যে মেয়েটা কথা বলছে বা তার সাথে আগে যে কথা বলছে তার সাথে কণ্ঠ মিলতেছে না, কণ্ঠটা আরো রাফ আর মনে হচ্ছে আরো বয়স্ক মানুষের, মেয়ে মানুষের। তো নুরু মানে একটু মানে অবাক হলো, সে জগটা নিয়ে আসতে গেলে সরে গেল ওইখান থেকে, যে সে হাতটা মানে দূরে ধুয়ে, মানে ওইখান থেকে দূরে গাছের গোড়া থেকে অনেক দূরে যে হাত ধুয়ে আসছে, এসে তাকায় দেখতেছে মেয়েটা বসে আছে, তার দিকে তাকায় আছে এবং সে বসছে একটা ছায়াতে, ছায়ার মধ্যে বসছে, চুলগুলো ছাড়া, চোখ দুইটা জল জল করতেছে, নুরুর দিকে তাকায় আছে। নুরুর এসে বলতেছে, তুই শৈল মাছ পছন্দ করস? শৈল মাছের অনেক শক্তি, শৈল মাছ অনেক মজা, শৈল মাছ পছন্দ করস? এমন ভাবে বলতেছে, নুরুর কাছে কেমন যেন একটু ভয় লাগলো, মানে মানে খুব স্বাভাবিক না। নুরু মানে মানে একটু ভয়ই পাইছে মেয়েটা বলার ধরন শুনে। সাধারণ মানুষ এভাবে কথা বলে না। আর তার এখন নুরুর কাছে মনে হচ্ছে যে সে প্রথম দিন বা আজকেও প্রথমে মেয়েটা যখন নেমে আসছে তাকে যতটা মনে করছিল যে সে মানে তার থেকে হয়তো একটু বেশি বয়সী হবে সামান্য, এখন দেখতেছে সে বেশ মনে হচ্ছে বয়স্ক একটা মহিলা টাইপের, এবং তার কথা বলার ভঙ্গি অনেক রাফ এবং ভয়ঙ্কর। তো নুরু তখন কোনো কথা না বলে আস্তে করে সে কথা কস না কেন, এদিকে আয়, এদিকে আয়, তুই কাছে আয়। তো নুরু কেন জানি এই ধমকে আস্তে আস্তে একটু কাছে চলে আসছে, এদিকে আয়, দে তোর হাত দেখি, হাত দে। তো নুরু হাতটা বাড়ায় ধরছে। নুরু আসলে মানে নিজের অজান্তেই বা সে চায় নাই হাত বাড়ায় ধরতে, সে হাতটা বাড়ায় ধরছে। তোর হাতটা দেখে হাসতেছে, সেই মেয়েটা হাসতেছে বা মহিলাটা হাসতেছে, যে বলে কি তোর তো টেয়া পয়সা নাই রে, তুই তো অনেক গরিব। তো নুরু বলে, হ্যাঁ আমি গরিব, কি ব্যাপার, আমার হাত ছাড়ো, হাত দেখার দরকার নেই, দে হাত দে। দেখে আরো এরকম তাকাইতেছে, আরো হাসতেছে নুরু হাতের দিকে। তো হঠাৎ করে কেমন জানি মনে হলো নুরুর কাছে যে এই মহিলার চোখ দুইটা জল জল করে উঠলো, মানে স্বাভাবিক মানুষের চোখ এভাবে জ্বলে না। নুরুর দিকে তাকাইলো সে ওই চোখ দিয়ে। নুরু কেমন জানি তার সারা শরীর হিম হয়ে গেল, মানে নুরু আসলে মনে হচ্ছে যে তার মাথা থেকে পা পর্যন্ত একটা মানে ঝিনঝিন ঝিনঝিন একটা ভাব চলে আসছে, সে নড়তে পারতেছে না, তার মাথার সারা শরীরটা মনে হচ্ছে তার কন্ট্রোলে বাইরে চলে গেছে। আর সে শুনতেছে ওই মহিলার হাসি, মহিলা হাসতেছে হাসতেছে, এবং সেই হাসি শুনতে শুনতে নুরু দেখলো যে তার হাতটা নিয়ে মহিলা একটা কামড় বসায় দিল হাতের মধ্যে, হাতের ঠিক মানে কবজির উপরে একটা কামড় বসায় দিল। আর নুরু একসময় জ্ঞান হারাইলো, সে প্রচন্ড ব্যথা পাইছে, ব্যথা পেয়ে সে জ্ঞান হারাইলো। তো নুরুর আর জ্ঞান নাই, নুরু আসলে সেন্সলেস হয়ে গেছে। এদিকে বেলা গড়ায় সন্ধ্যা হয়ে গেছে। নুরুর বোন তো মানে দুপুরের পরে বিকালের দিকে বাসায় চলে আসছে স্কুল থেকে, এবং এসে সে টুকিটাকি কাজকর্ম করে রান্না বাড়া করে সে তার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে, তার ভাই আসে না কেন। সন্ধ্যা যখন অন্ধকার হয়ে গেল, নুরুর বোন চিন্তা করছে তার ভাই এরকম বাইরে থাকে না, এতক্ষণ তার ভাই কোথায়। তার ভাই সবসময় বাসায় চলে আসে, সে যে কারণ তার বোন বাসায় একলা, সে এটা নিয়ে ভয় পায়। তো সে অনেক টেনশন করতে করতে একসময় অন্ধকার হয়ে গেল চারিদিক, সারা বাড়ির চারপাশে ঘুটঘুট ঘুটঘুট করতেছে এরকম। তো নুরুর বোন খুব টেনশন করতে করতে চিন্তা করলো ভাই কই গেছে, কই খুঁজবে সে। তো অগত্যা সে হারিকেনটা নিল, তাদের যে একটা দা আছে বাসায়, সেই দাটা নিল, দাটা নিয়ে সে হাঁটা ধরলো, চিন্তা করলো ভাইকে খুঁজবে। হেঁটে যাচ্ছে, রাত হয়ে গেছে, পুরা গ্রামের যে ক্ষেতের উপর দিয়ে বাতাস বয়ে চলতেছে, ওখানে মানে পাতাগুলো নড়তেছে, কেউ নাই, কোনো মানুষ তো নাই। চিন্তা করলো কোথায় যাবে সে। তো প্রথমে সে একটা বাড়িতে গেল, সেখানে তার ভাইয়ের সাথে কাজ করতো, ফসলের মাঠে একজন লোক। সেখানে যে বললো যে আমার ভাইরে দেখছেন নাকি, তোমার ভাই তো দুপুরের পর থেকেই দেখি না, দুপুরের পর থেকে বেরিয়ে গেছে খাইতে, আর আসে নাই তো, খেতে আর ফেরত আসে নাই। নুরুর বোন খুব টেনশনে পড়লো, কোথায় গেছে তার ভাই। সে হাঁটতে হাঁটতে চলে গেল সেখানে বাজার, মানে বাজারের শুরুর দিকটা, পুরো বাজারটা তখন বন্ধ হয়ে গেছে, মানে বাজারে যেখানে কিছু দোকানপাট থাকে তখন রাত পর্যন্ত খোলা, সেখানে জিজ্ঞেস করলো তার ভাইকে কেউ দেখছে নাকি। তো মোটামুটি সবাই বললো যে না, নুরুরে আমরা কেউ দেখি নাই। কেন, কি হয়েছে? বলে নুরুরে খুঁজে পাইতেছি না, এরকম, ও তো আসেনি, বাসায় আসে নাই। এটা বলতে যেও তার বোন ভয় পাইতেছে, কারণ সে তো একলা মেয়ে মানুষ, এখন কি বলবে। এগুলো খুঁজে টুজে সে এক পর্যায়ে আসতেছে। তো তখন যখন সে ফেরত আসতেছে তখন কিন্তু আরো রাত হয়েছে। তাকে কিন্তু কেউ বলে নাই যে তোমাকে সাহায্য করি তোমার ভাইকে খুঁজে দিতে বা সে কোথায় দেখতেছে, এটাও তাকে কেউ বলে নাই। তো সে যখন রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ তার মনে হলো তার ভাই বলছিল সেই বট গাছের কাছে গেছে, এবং সেখানে সে একটা মেয়ে তাকে ওই যে বলছে যে আমার বাপের গাছ এসে। তো তার কাছে তখন মনে নাড়া দিল, তার ভয় লাগলো যে আসলেই মানে ওই বট গাছের কাছে যে আমার ভাইয়ের কিছু হয়েছে নাকি। তো এই চিন্তা করতে করতে সে আস্তে করে হাঁটা দিল, অনেক ভয় লাগতেছে তার, তার মন ধুক 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 করতেছে ভয়ে, কারণ সবসময় তার ভাই তাকে আগলায় রাখে,
তাকে কোথাও যেতে দেয় না। তো মানে এরকম কোন রকম সব কাজই তার ভাই করে, যে হাড়ি পাতিল বন্ধ তার ভাই ধোয়। তো তাকে যেতে দেয় না। তো সে একলা একলা এরকম রাতের বেলা হেঁটে হেঁটে যাচ্ছে এবং সে ওই গাছগাছালির মধ্যে দিয়ে সে যাবে ওইখানে, তার মনের মধ্যে ধুকধুক করতেছে ভয়। তো সে রাস্তা থেকে নেমে হাঁটা ধরলো আইল দিয়ে যাচ্ছে, হারিকেনটা ঝুলতেছে, হারিকেনের আলো দুই পাশে ক্ষেতের মধ্যে পড়তেছে আর রাস্তায় পড়তেছে এতটুকু। দূর থেকে কেউ দেখলে দেখতে পাবে যে নিচের ক্ষেতের আইল যে একটা মেয়ে হেঁটে যেতেছে হারিকেন নিয়ে, মানে এরকম। এবং চারপাশে অল্প একটু আলোর একটা বলয় হইতেছে আর তার হাতে দাঁটা। সে এরকম হাঁটতে হাঁটতে একসময় গাছগাছালি এখানে চলে আসলো। তো নুরুর বোনের বুকের মধ্যে মানে ভয়ে মানে ধুকধুক করতেছে। সে চিন্তা করছে ওখানে যাবে কি যাবে না, আসলে কি তার ভাই এখানে আছে, এগুলো চিন্তা করতে করতে সে হেঁটে একসময় উঠলো ওই জায়গায়। ওইটা একটা উঁচু ভিটার মতো। সে ভিটার উপর দিয়ে উঠে সে হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে গাছগাছালির মাঝ দিয়ে এসে এই যে ফাঁকা জায়গাটা এইখানে চলে আসলো। সে এসে দেখতেছে হারিকেনের আলোয় হালকা আলোকিত হইতেছে জায়গাটা, এবং বট গাছটারে লাগতেছে ভয়ঙ্কর একটা জিনিসের মতো, এরকম দানবের মতো দাঁড়ায় আছে, ঝুড়িগুলো নামতেছে। তার বুকটা কেঁপে উঠলো দেখে ভয়। তো সে হারিকেনটা উঁচু করে ধরলো সামনে, উঁচু করে ধরে সে সামনের দিকে যাচ্ছে। সামনের দিকে যেতে যেতে তখন নাকি কাছাকাছি আসছে, দেখলো একটা ভাজের কাছ থেকে, মানে বট গাছের একটা খাজের ভেতর থেকে তার পা দেখা যাচ্ছে একটা। তো সে দেখেই সে চিনতে পারছে এটা তার ভাইয়ের পা। সে দৌড় দিয়ে গেছে ওখানে, কাছে যেয়ে দেখে যে তার ভাই ওখানে পড়ে আছে এবং ভাই মানে খুব ভারী নিঃশ্বাস নিতেছে, মানে খুব গভীর ঘুমে মানে তলায় আছে তার ভাই। তো সে যে তার ভাইকে ভাইয়া ভাইয়া বলে সে ডাকতেছে এবং হাত পা ডলতেছে, এরকম হাত পা ডলতেছে, মানে গরম করার চেষ্টা করতে। ভাইয়ের শরীর ঠান্ডা, একদম শরীরটা কেমন ফ্যাকাশে টাইপের হয়ে গেছে। তো বারবার সে যখন ডলতেছে এই সময় সে হঠাৎ করে একটা দুষ্ট হাসি শুনল, মহিলা মানুষের হাসি। তাকায় দেখতেছে যে অন্ধকারের মধ্যে চোখ জ্বলতেছে এক জোড়া, যেমন কোন সাপদের চোখ যদি জ্বলে অন্ধকারে, যেমন কুকুর বিড়ালের চোখ জ্বলে, সেরকম অন্ধকারের মধ্যে এক জোড়া চোখ জ্বলতেছে। সে প্রচন্ড ভয় পেয়ে গেছে। সে তাড়াতাড়ি তার ভাইকে ডাকছে, ভাইয়া ভাইয়া উঠো উঠো, ভাইয়া উঠো বলতেছে। দেখতেছে যে আস্তে আস্তে চোখটা কাছায় আসতেছে। তার হারিকেনটা কিন্তু পাশে রেখে দিছিল সে। হারিকেনের আলোর কাছাকাছি যখন চলে আসে, হালকা আলো পড়ছে, সে দেখলো ওইখান থেকে অন্ধকারের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বের হয়ে আসতেছে একটা মহিলা। কিন্তু মহিলা বলা ঠিক না, এটা মুখটার মধ্যে অসংখ্য বলি রেখা মুখের মধ্যে, চোখ দুটা জ্বলতেছে, এরকম বড় বড় কালো চুল চারিদিকে এলোমেলো ভাবে ছড়ায় পড়ছে কেশরের মতো, আর মানে মুখের ঠোঁট দুইটা মনে হচ্ছে ফেটে গেছে, শত শত ফাটা, সেরকম মানে লাল হয়ে আছে। এবং ওই হালকা হারিকেনের আলো যখন মুখে পড়ছে, হলুদ চোখটা, তার মধ্যে মণিটা এরকম কালচে চোখা মণি, সে ওখান থেকে তাকে দেখে হা করে উঠলো, মুখটা হা করলো। তো মুখের ভেতরটা সম্পূর্ণ লাল। তো নুরুর বোন তো প্রচন্ড ভয় পেয়েছে, সে ভাইয়া ভাইয়া বলে কয়েকবার করে ডাক দিছে, দিয়ে সে হাতের যে দাটা রাখছিল পাশে, দাটা উঁচু করে ধরছে ওইটাকে দেখে। ওইটা তখনই তার উপর লাফ দিল। সে দা চালাইছিল, কিন্তু দাটা মনে হলো বাতাসের মধ্যে দিয়ে মানে চলে গেল, মানে কোথাও লাগলো না, বাতাসের মধ্যে দিয়ে ভেদ করে চলে গেল। কিন্তু সে বুঝলো তার গায়ের উপর কেউ ঝাঁপায় পড়ছে, একটা মানে কোনো বড় কোনো পাখি টাইপের কিছু ঝাঁপায় পড়ছে, এবং পড়ে তাকে প্রচন্ড জোরে কামড়ে দিল, এবং সে কামড়ানোর মানে ব্যথা পেল সে। তো তারপরে অনেকক্ষণ পর তার আর কোনো হুঁশ নাই, মানে সে ওখানে হারায় গেছে, তার আর কোনো হুঁশ নাই। যাই হোক, পরদিন নাকি সারা রাত নাকি ওইভাবে চলে গেছে, সারা রাত পার হয়ে গেছে, কেউ জানে না কি হয়েছে পরে ওই সময়টা। পরদিন সকালে নুরুর ঘুম ভাঙছে, সে অত্যন্ত দুর্বল, সে শুয়ে আছে ওইখানে, সে গাছতলায়, বুঝতে পারতেছে যে তার সারা শরীরে শিশিরে ভিজা, সে বুঝতে পারতেছে। তো সে কোনো মতো উঠে দাঁড়াইছে, দাঁড়ায় দেখতেছে তার এক পাশে একটা হারিকেন রাখা। সে হারিকেনটা দেখেই সে চিনতে পারছে তাদের বাড়ির হারিকেন। তো সে লাফ দিয়ে উঠছে, তার মাথাটা ভনভন করতেছে, মনে হচ্ছে মাথার মধ্যে প্রচন্ড যন্ত্রণা। উঠে সে দূরে তাকায় দেখতেছে তার বোন পড়ে আছে পাশে। তো নুরু একটা চিৎকার দিয়ে দৌড় দিয়ে গেছে বোনের কাছে, যে দেখতেছে বোন পড়ে আছে অচেতন, বোনের শরীরে একদম মনে হচ্ছে ফ্যাকাশে। তো বোনকে সে ধরলো, ধরে দেখতেছে যে বোনের, সে মানে হাতের নাড়ি দেখার চেষ্টা করলো, গলার কাছে দেখার চেষ্টা করলো, দেখলো না, মনে হচ্ছে না যে তার কোনো সে হৃদস্পন্দন পাইতেছে। তো নুরু তো ওখানে মানে চিৎকার করে অনেকক্ষণ কাঁদলো, এবং মানে আকাশ বাতাস ফাটায় কাঁদলো অনেকক্ষণ। তো তারপরে সে তার বোনকে উঁচা করে ধরে সে বাসায় চলে আসলো। আসার সময় সে তাদের পাশের যে ওই যেই বাড়িতে প্রথম তার বোন খুঁজতে গেছিল, সেই বাড়িতে কিছুক্ষণ চিৎকার করে ডাকলো বাড়ির লোকটাকে।
তো সে যখন বাসায় আসছে কিছুক্ষণ পর দেখলো যে হ্যাঁ ওই লোকটা দৌড়ে আসছে তার বাসায়, যে এই নুরু তুমি কইছিলা কালকে কি হয়েছে, তোমার বোন তোমারে খুঁজছে রাত্রেবেলা। তো তখন সে কাঁদতেছে। তো ওই লোকটা জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন সে বললো যে এরকম এরকম তার বোনকে সে এরকম পাইছে গাছের তলায়, এবং সে দুপুরে গেছিল গাছের তলায় এরকম হয়ে গেছে। তখন ওই লোক বলে যে কি তোমার কি মনে নাই যে তুমি কিভাবে গাছের তলায় যে ঘুমায় গেলা? নুরু তখন বলে যে হ্যাঁ আমার মনে পড়তেছে। তখন তার মনে পড়া শুরু করে। সে বলে আমি এরকম গাছের তলায় গেছিলাম খাইতে খাইতে যায়, তারপর এর আগের থেকে আমার সাথে দেখা হয়েছে ওখানে আরো একদিন। ওখানে এক মেয়ে মনে করছিলাম, কিন্তু আসলে এটা একটা মহিলা, একটা বেটি। সে আমার সাথে এরকম কথা বলতেছিল। কালকে খাওয়ার পরে আমি যখন খাইছি উঠতে গেছি, আমারে বলে যে তোর হাত দেখি, হাত দেখতে চাইছে, আর আমি জানি কেন দেখাইছি। তারপর আমার হাত ধরে এরকম একটা কামড় দিছে। কামড় দেওয়ার পরেই আমার আর কিছু মনে নাই। তো তখন লোকটা বলে আরে এটা তো ওইখানকার পেট্টুনি, এই গাছে, এটা সবাই কয় যে এই পেট নিয়ে ডাইনি, এটা গাছ লইছিল এদের গোষ্ঠী ওইখানে আছে। আর আমাদের এই গ্রামের মধ্যে এরকম অনেকে দেখছে, তারে আমার দাদাই দেখছে, আমার বাপে দেখছে, এরকম ওই আছে এখানে। তোর তোর এইটাই ধরছিল। তখন নুরু বলে তোর এইটাই ধরছিল, তোর বোনটাও যা ক্ষতি করছে এটাই করছে। তখন নুরু তো আবার কান্নাকাটি করে। তো যাই হোক, তাদের নুরুর একা মানুষ, তার আর কি করার, ওই লোকটাও আসে এবং তাদের ওই গ্রামের অট্টক অঞ্চলে শোক নেমে আসে, সবাই মিলে শোক করে। তারপর তার বোনের একটা ব্যবস্থা করে তারা। তো নুরু যে তার বোনকে কবর দিয়ে কাঁদতে থাকে। হ্যাঁ মানে তার কিছু করার নাই, সে একা পুরা কাঁদতে কাঁদতে একদম শেষ হয়ে যায়। তো তখন তারা বলে যে অনেকে বলে, গ্রামের মানুষরা বলে যে তোমার উপরে যেহেতু চোখ পড়ছে তুমি একা থাকো, তুমি যে হুজুরের সাথে কথা বলো গ্রামে। তো নুরু যে হুজুরকে বলে যে এরকম এরকম ঘটছে, তো হুজুর তাকে দোয়া দরুদ পড়ে দেয়, তাকে বলে যায়, এবং তার এই যে হাতের মধ্যে যে এখানে কামড় দিছিল এর জন্য তাকে তেল পড়া দিয়ে দেয় হুজুর। আরো বলে দেয় যে তুমি যে উপশহরে যাও, সেখানে ডাক্তার দেখাও, দেখায় বলো যে এটা কি হয়েছে, কারণ এই আমি তেল পড়া দিছি, কিন্তু এগুলো খারাপ জিনিস যদি তোমার কামড়ায় থাকে, আমি যতদূর বুঝতেছি তোমার খারাপ জিনিসে কামড়াইছে, খারাপ জিনে কামড়াইছে, এগুলার অনেক বাজে আছে। তো তুমি যে ওষুধপত্র নাও। তো নুরু আর কি বলবে, সে হুজুরের থেকে ওই তেল পড়ায় নেয়, সে আর ওখানে যায় না, উপশহরে তার যাওয়ার প্রয়োজন নাই। তবে সে হাঁটতে হাঁটতে সে পাগলের মতো হাঁটা চলা করে আর কি। তো নুরুর আসলে একদম মন আর থাকে না, সে হাঁটতে হাঁটতে এদিক চলে যায়, সে বাজারে যায়, বাজারে যেয়ে দেখা যায় যে পরিচিত কারো দোকানে ঘুমায় যায় রাত্রে, এবং রাতে দুঃস্বপ্ন দেখে, সে প্রায় এরকম দুঃস্বপ্ন দেখে যে তার কাছে এরকম আসছে। তো নুরু একদম ই হয়ে যায়, তার কোনো হুঁশ জ্ঞান নাই, সেরকম করতে থাকে। তো একদিন নুরু এরকম হাঁটতে হাঁটতে আসতেছে, তো তাদের এই গ্রামের ওই পাশে গ্রামে ওখানে একটা এরকম নিচু জায়গা আছে। তো সেইখানে যে দেখে যে একটা দরবেশ বসে আছে। তো দরবেশকে দেখে নুরুর অনেক হয়, মনে ইচ্ছা হয় যে দরবেশকে সে বলে তার ঘটনা, তার মনে এটা ইচ্ছা হয়েছে, কেন জানি নিজের মন থেকে বলছে। তো নুরু নাকি হেঁটে হেঁটে ওই দরবেশ ওখানে যায়, যে দরবেশ বাবাকে সালাম দেয়। সালাম দেওয়ার পরে ওই দরবেশ তার দিকে তাকায় বলে যে হাত দিয়ে এরকম ডাকে তাকে এদিকে আসার পর বলে কি যে তোমার তো পিশাচে ক্ষতি করছে। দরবেশই নাকি বলে দেখি তোমার হাত দেখি। তো হাত দেখতে চায় নুরু, নাকি তখন ভয় দেখাইতে চায় না, তার হাতে অনেক ব্যথা, আর ওই জায়গাটা ঘা হয়ে গেছিল। দরবেশ নাকি বলে তোমার হাত দেখি, তোমার হাত দে, এদিক দে। তখন নাকি নুরু হাত বাড়ায় দেয়। তো দেখার পর নাকি দরবেশ তাকায়, ওখানে ফু দেয়, হাতের মধ্যে ফু দেয়। তার ওখানে চাল ছিল, ওখানে কতগুলো চাল ছিল একটা ইসের মধ্যে, চাল একটু দিয়ে দেয় ওখানে। দেখে যে নুরু অবাক হয়ে দেখে যে তার যে ঘাটা আস্তে 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 ওখান থেকে মিটে যাচ্ছে এরকম। তো তারে বলে যে তোরে তো ক্ষতি করছে, তোর বোনরও ক্ষতি করছে, দেখ আল্লাহ বিচার করবো, ওর যা, ওরে শেষ করে দিব আল্লাহ। আর তুই যদি বিচার করতে চাস এই যে এখান থেকে নিয়ে যা আমার থেকে, এইটা নিয়ে ছিটাই দিবি ওর গায়ে। বলে দেখে যে এরকম চাল, এতগুলো চাল দরবেশ তার হাতে দিয়ে দেয়। তো নুরু বলে ও শেষ হয়ে যাবো? তো বলে হ্যাঁ শেষ হয়ে যাবো। নুরু আর কোনো কথা না বলে দরবেশের কাছে তাকে সালাম দিয়ে ওখান থেকে উঠে যায়। দেখে দরবেশ ওখানে তাকায় আছে। তো নুরু যখন নাকি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, উপরে উঠে গেছে ওই মূল রাস্তা দিয়ে, তাকাইছে আবার পিছে, তাকায় দেখে যে দরবেশ ওখানে নাই। সে দরবেশে বসা দেখছিল, ওখানে দরবেশ নাই। তো সে অবাক হয়ে যায় যে কি এটা কোন দরবেশ, ওনারা আমি দেখলাম আবার নাই। এগুলো চিন্তা করতে করতে নাকি নুরু হেঁটে হেঁটে যায়। তো যেতে যেতে ওই গাছতলার ওইখানে আসে, তখন অলরেডি বেলা পড়ে গেছে, একদম সন্ধ্যার মতো হয়ে গেছে, তখন একদম নামবে, সন্ধ্যা নামবে। তো নুরু কিন্তু তার হাতের মুঠে সেই ধরে রাখছে, চালগুলা ধরে রাখছে, এবং তার সারা শরীর কাঁপতেছে। সে মনে করছে যে আজকে আমি বাঁচবো মা মরবো, ওরে আমি শেষ করে দিব, ওই সেই যে ডাইনি সেটা আমি শেষ করে দিব। এই চিন্তা করতে করতে নাই গাছের কাছে যে সে নাকি বলতে থাকে তুই কই বলে ডাকতে থাকে। তো তখন নাকি উপর থেকে
শুনে যে ওই মানে মেয়েটার কণ্ঠ, তারে বলে যে তুই এত উতলা হইছস কেন, তুই আইসোস, আমি জানতাম তুই আবি, আমি তোরে ডাকি তুই আসস না। তাই বলতে বলতে দেখে গাছের উপর থেকে নেমে আসে। তো এসে নূরে বলে কি হয়েছে তোর, তোর হাতে কি, তোর হাতে তো মনে হয় খারাপ কিছু, এই বলে তার দিকে হঠাৎ করে সে সোজা হয়ে দাঁড়ায়। দেখা যায় ওই মানে মহিলাটা সাধারণত বা মেয়েটা সাধারণত আসতো বসে বা এরকম করে কুজা হয়ে আসতো বা এরকম মানে খুব একটা দাঁড়াইতো না সোজা, দেখে সোজা হয়ে দাঁড়ায়। তো সোজা হয়ে দাঁড়ানোর পর নুরু ভয় পেয়ে যায়, দেখে বিশাল আকৃতির লম্বা সে, এবং তার চুল একদম পুরো হাঁটু পর্যন্ত এরকম বড়, এবং মুখ হা করছে, মুখের মধ্যে এরকম দাঁত ভয়ঙ্কর। তুই কি নিয়ে আইসোস আমার লেগে বলে এরকম করে নাকি নুরুর দিকে আসে, নুরু চালটা ছুঁড়ে মারে তার দিকে। তো চালগুলা লাগার সাথে সাথে নাকি সে চিৎকার করে উঠে একদম, মানে সেই ডাইনিটা একটা চিৎকার করে উঠে। তো নুরু দেখে যে একদম নীল একটা আলোর মতো হয়ে সে ছড়াই যেতেছে, পুরা চারদিকে ছড়াই যেতেছে। নুরু ভয়ের চোটে সে ওই মাটির মধ্যে তাড়াতাড়ি পড়ে যায়, পড়ে গড়াইতে গড়াইতে এদিকে চলে আসে, এবং ওই যে নীল আলোটা নাকি ওই গাছের পাশে রেডিয়াস ধরে একদম পুরা রেডিয়াস ধরে নীল আলো হয়ে থাকে অনেকক্ষণ পর নাকি দেখে যে ওই আলোটা আস্তে 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 কমে গেল। এরপর থেকেই নাকি ওই গাছের গোড়াটা ওইরকম হয়ে গেছে, ওই জায়গাটাকে কোনো ঘাস টাস হয় না, একদম ওইরকম। আর মানুষজন নাকি অনেকে রাতের বেলায় কান্নার শব্দ শুনে ওইদিকে আসলে, বা ভর দুপুরেও কেউ ভয় এদিকে আসে না, যেহেতু আগে এই ধরনের ঘটনা প্রচলিত আছে। এই হচ্ছে সেই বৃদ্ধ এই ঘটনাটা বলছে সিয়ামকে, এবং সিয়াম এটা শুনলো। এটা আমি আমার মতো করে বললাম, বৃদ্ধ তার মতো বলছে, আমি চেষ্টা করছিলাম বৃদ্ধর মতো বলতে, আর কন্টিনিউয়াসলি একইভাবে বলা হলো না। তো যাই হোক, এই ছিল সেই ঘটনা, এবং সিয়াম সেই জায়গার সেই লেজেন্ড শুনে সেটা সে মনে রাখছে এবং সে সেটা শেয়ার করে ফেললো আমাদের কাছে। আমার গ্রাম হচ্ছে বরিশাল বিভাগের বরগুনা জেলার আমতলা উপজেলায়। তো ঘটনাটা তিনি তাদের দূর সম্পর্কের একজন আত্মীয়, প্রায় 90-এর কাছাকাছি বয়স হয়, তাকে তারা নানা ডাকতো। বরিশালের ভেতরে যারা নদীতে মাছ ধরেন তারা সবাই তাকে চেনেন, এবং তাদের কাছে তিনি কানা রকমাইন্না নামে পরিচিত। তার নামের সাথে কানা শব্দটা যুক্ত হওয়ার কারণেই আজকের ঘটনা। বুঝতেই পারছেন, এটাও একটা মাছ ধরার ঘটনা। তিনি তার যুবক বয়স থেকেই মাছ ধরতেন, এবং মাছ ধরা তার একটা নেশা ছিল। আমি যেই বয়স্ক লোকের ঘটনা বলছি, তিনি অনেক লম্বা ডুব দিতে পারতেন। জাল পানির অনেক গভীরে আটকালে তিনি অনায়াসে তার ডুব দিয়ে ছুটে নিয়ে আসতো। তাই দূর দূরান্ত থেকে মানুষ তাকে নিয়ে যেত তাদের এলাকায় সাহায্য নেওয়ার জন্য, হেল্প করবে, তাদের বাসায় যে জালের ব্যাপারে একটু হেল্প করবে, জাল যদি আটকে যায় তাকে নিয়ে যে জালটা ছুটাতো। তো তাদের বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তার অন্য পাশে ছিল নদী। তো তিনি আমাদেরকে ঘটনা শেয়ার করেছেন, তাদের ছোটবেলায় নদীর এই পাশটা ছিল ঘন জঙ্গল, একটা মোড় ছিল, এবং সেই মোড়টা ছিল খুবই ভয়ঙ্কর। তখন দেখা যেত যে মোটরসাইকেল, রিক্সা এসব এসে একটু দূরে অপেক্ষা করত, 4-5 জন হলে একত্রে ওই মোড়টা পার করত। কারণ ওই মোড় ওই মোড়ের ছিল, ওইখানে অনেকজন বলতো যে ওই মোড়ে নাকি জিন থাকতো। রাতে একা যাওয়া এবং পেছনে তাকানো নাকি নিষেধ ছিল গ্রামের মুরব্বীদের। তার বাবা কাকারা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় আর চোখে দেখতেন রাস্তায় ওই মোড় থেকে পাঞ্জাবি টুপি পরা লম্বা কেউ মসজিদের দিকে যাচ্ছে। ভয়ে তারা পেছনে তাকাতো না, কারণ চেহারাও দেখতে পারতো না কখনো। ওই মোড় নিয়ে অনেক ঘটনা আছে, এর মধ্যে একটা ঘটনা, তাদের এলাকার এক লোক একবার বাজার থেকে ফিরতে অনেক রাত করেন। তো মোটরসাইকেল করে ফিরছিলেন, কিন্তু মোটরসাইকেলের চালক ওই মোড় দিয়ে আসতে রাজি হয় নাই। তাই মোড়ের আগেই তাকে নামিয়ে দিয়ে সেই মোটরসাইকেল চালক চলে যায়, এবং সে ছিল খুব সাহসী। তাই একাই নদী পাড়ের সেই রাস্তার মোড় অতিক্রম করার সিদ্ধান্ত তিনি একাই নেয়। ভালোই দরজায় তাদের পারিবারিক কবরস্থান, সেখানে আসতেই তার কাঁধে একটা হাত অনুভব করলেন, আর পেছন থেকে কেউ বলে, পকেটে যা আছে বের কর, কবরের উপরে রাখ। এই গ্রাম এলাকায় ছিনতাই কে করবে? আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওই মোড়ের ওই মোড়টার কোনায় একটা কবর ছিল। ওই গ্রাম এলাকায় ছিনতাই কে করবে এটা ভাবতে ভাবতে তিনি পকেট থেকে টাকা, মোবাইল, সিগারেট, লাইটার এসব কবরের উপরে রাখে। তারপরই তাকে ঘরের পেছনের থেকে ধরে উড়িয়ে ধান ক্ষেতের মাঝে নিয়ে যায়। তখন ছিল বর্ষাকাল, তাই মাঠ পানিতে ডুবেছিল। সেখানে তার সাথে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তিনি দেখতে পাচ্ছেন না, তবে একটা বিশাল দেহী মানুষের অস্তিত্ব টের পাচ্ছেন। এদিকে তার ফিরতে দেরি হচ্ছে দেখে তাকে ফোন দেওয়া হয়, তিনি ফোন রিসিভ করছিলেন না।
দেখে তার ছেলে টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ে বাবাকে খুঁজতে। বের হয়ে বাড়ির গেটে আসতেই কবরের উপরে তার বাবার মোবাইল ফোন, টাকা, জিনিসপত্র দেখতে পায়। ছেলে বিপদ বুঝতে পেরে পাগলের মতো ডাকাডাকি শুরু করতে থাকে। হঠাৎ বিলের দিকে পানির শব্দ এবং ধপাস ধপাস শব্দ পেয়ে সেদিকে লাইট ফেলে। সে তার বাবাকে দেখতে পায় কাদা পানিতে একাকার। কেউ যেন তাকে নরম কাদামাটিতে অর্ধেক গেড়ে ফেলেছে। সবাই ধরাধরি করে, আশেপাশের লোকজনের হেল্প নেওয়ার পর সবাই তাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসে। হুজুরের কাছ থেকে জানা যায় তিনি আসার সময় মোড়ের ওই দিকে বারবার টর্চ লাইটের আলো ফেলে ওখানে যে থাকে তাকে ডিস্টার্ব করছিল। আর আগুন, তামাক, সরিষার তেল এসব নাকি ওদের সহ্যই হয় না, তাই এগুলো আগেই তার নিজ হাতেই নামিয়ে রাখে। এমনই এক রাতে কানা নানা মাছ ধরতে ধরতে ওই মোড়ে চলে যান। নদীতে জাল ফেলে টেনে তুলতে হঠাৎ কেউ হারিকেন কেরোসিনের কেরোসিন কুপির মতো আলো নিভিয়ে দেয়। তিনি এক হাতে টর্চ আর আরেক হাতে দা নিয়ে ঘুরে দাঁড়ায়। অনেক দোয়া দুরুদ পরে বেঁচে ফেরেন তিনি ওই দিন। নানা অনেক নামাজ পড়তেন, 5 ওয়াক্ত ছাড়াও তাহাজ্জুদের মতন নফল নামাজ তিনি পড়তেন, তাই হয়তো বেঁচে গেছিলেন। তার কিছুদিন পরে পাটুয়া নামক স্থানে কিছু জেলে আসে তার কাছে। তাদের জাল ওইখানেও 3 নদীর মোহনা ওই গভীর কিছুতে আটকে গেছে। এবং কানা, যে রকমাইনা নানার কথা বলছিলাম, কানা নানা অত কিছু না ভেবে তাদের সাথে চলে যায়। পরের দিন ওই মোহনায় আসে তারা সবাই। নানা দেখলেন নদীর পানির স্রোত অনেক বেশি আর খুব গভীর, এটা বোঝা যাচ্ছে। তিনি প্রথম ডুব দিলেন, জালের অন্য প্রান্তে পৌঁছানোর চেষ্টা করলেন, কিন্তু পারছেন না। উপরে আসার সময় শুনতে পেলেন, তুই নামাজ পড়িস, ভালো হবে। নানা পানির উপরে এসে অনেকক্ষণ ভাবলেন কি করবেন। সবাই হাসাহাসি করবে, তার এত সুনাম নষ্ট হবে, এসব ভেবে তিনি আবারও ডুব দেন। এবার তিনি কোনো রকম সমস্যা ছাড়াই জাল ছাড়িয়ে উপরে উঠে আসেন। জেলের সবাই তার সাথে আনন্দে কোলাকুলি করা শুরু করে দেন, কিন্তু তিনি খেয়াল করেন কেউ তাকে কিছু বলছে না। কি ব্যাপার, সবাই বোবা হয়ে গেল নাকি? এটা ভাবতে ভাবতে তিনি টের পেলেন সবাই ঠিক আছে, তিনি শ্রবণ শক্তি হারিয়েছেন, তিনি কিছু শুনছেন না। কিছু একটা তিনি রেখে এসেছেন, আর সেটা হলো তার শ্রবণ শক্তি। এসব ভাবতে ভাবতে তার চোখে পানি এসে যায়। তার বয়স এখন অনেক, বেঁচে আছেন, তিনি সুস্থ আছেন। এখন তিনি তার ছেলেদের সাথে ঢাকায় থাকেন। তবে ওই ঘটনার পরেও তিনি অনেক বছর মাছ ধরে গেছেন। এটা ছিল পুরো প্রসেসটাই দেখাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে ভূত এফএমের সুযোগ করে দেওয়ার জন্য। আমি রাকিব আল হাসান, আমি আসলে একজন ভূত এফএমের মডারেটর। তবে আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা একটা লাশবাহী অ্যাম্বুলেন্সের ঘটনা। আর এই ঘটনাটা আমাকে বলেছিল জিয়াউর রহমান ভাই। বলছেন যে ভাই আমি আসলে এই ঘটনাটা শেয়ার করতে চাচ্ছিলাম না, তারপরেও শেয়ার করলাম। তো আমি সরাসরি আজকের ঘটনায় চলে যাই। এটা ছিল রাসেল ভাই ফরিদপুর জেলার একটি ছোট গ্রাম ছিল চরনগর। তো গ্রামটি ছিল শান্ত, চারদিকে ধান ক্ষেত, পুকুর আর কাঁচা রাস্তা। দিনের বেলা লোকজনের জানাগোনায় ব্যস্ত থাকলেও আসলে রাত নামলেই পুরো এলাকাটা অদ্ভুত নীরব হয়ে যেত। গ্রামের বয়স্ক লোকেরা বলতো রাত 12টার পর কিছু রাস্তা এড়িয়ে চলাই ভালো। তবে এসব কথা বিশ্বাস করতো না গ্রামের সেই আমাকে যে ঘটনাটা পাঠিয়েছে মোহাম্মদ জিয়াউর রহমান, সে বলতো যে আমি এগুলো ঘটনা আসলে বিশ্বাস করি না। তো রাসেল ভাই আসলে এই রাস্তার কথা কিন্তু আমাদের দাদা দাদি অনেকরা বলতো যে আসলে এই রাস্তার সমস্যা আছে, এই রাস্তা দিয়ে যাওয়া যায় না রাতের বেলা। তো ও একটু বেশি রকচটা এবং সাহসী ডানপিটে ছেলে, তো ও চিন্তা করছে না আমি ওই রাস্তা দিয়েই যাব, কিছু হবে না, আমি দেখব এই ঘটনা। আর সে কিন্তু রাসেল ভাই এসে আমাকে ঘটনাটা শেয়ার করেছেন। তো একদিন রাতে জিয়ার মা তাকে বাজারে পাঠালেন। তো বাসায় হঠাৎ অতিথি আসায় কিছু প্রয়োজনীয় জিনিস কেনার দরকার হয়েছিল। সময় তখন প্রায় 10:30। তো জিয়া একটি ব্যাগ হাতে নিয়ে সাইকেল চালিয়ে গ্রামের বাজারের দিকে রওনা হলো। আকাশে সেদিন মেঘ ছিল, চাঁদের আলো খুব একটা দেখা যাচ্ছিল না। চারপাশে কেবল ঝিঝি পোকার শব্দ, আর দূরে কোথাও মনে হচ্ছে যে কুকুরের ডাক শোনা যাচ্ছে। শুধু এতটুকুই, এতটা নির্জন একটি রাস্তা ছিল। তো রাসেল ভাই যে ঘটনাটা ছিল, বাজার থেকে কেনাকাটা শেষ করে যখন সে আসে, তো জিয়া ফিরছিল তখন রাত প্রায় 11:30টার দিকে হবে। গ্রামের প্রধান রাস্তা ধরে আসার সময় সে লক্ষ্য করলো সামনে অনেক দূরের
লাল নীল আলো জ্বলছে। প্রথমে সে ভেবেছিল যে পুলিশ কিংবা কোনো সাধারণ অ্যাম্বুলেন্স হবে, হয়তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু যত কাছে আসতে লাগলো ততই অস্বস্তি বাড়তে লাগলো। রাস্তার মাঝখানে একটা পুরনো অ্যাম্বুলেন্স, লাশবাহী অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল। অ্যাম্বুলেন্সটির গায়ে বড় অক্ষরে লেখা ছিল যে লাশবাহী অ্যাম্বুলেন্স। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, গাড়িটির ইঞ্জিন বন্ধ থাকা সত্ত্বেও লাল নীল বাতিগুলো জ্বলছিল, চারপাশে কোনো মানুষ ছিল না। তাহলে একটা অ্যাম্বুলেন্স এখানে দাঁড়িয়ে আছে, সেটা আবার লাশ নিয়ে, কিন্তু অ্যাম্বুলেন্সের কোনো ড্রাইভার সেখানে পাইলাম না। এটা কিন্তু আমার কাছে খুবই অদ্ভুত লাগলো। কিরে, নাকি আবার এই লোক আসলে সাইডে কোথাও গেছে, আমি এটা ভাবতেছিলাম। তো জিয়া সাইকেল ধীরে ধীরে চালিয়ে ও পাশ কাটিয়ে যেতে চাইলে হঠাৎ অ্যাম্বুলেন্সের পিছনের দরজা ধাম করে খুলে গেল। শব্দে জিয়া চমকে উঠল। সে থেমে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ভেতর থেকে কর্কশ গলায় কেউ বলল, এই ছেলে, একটু সাহায্য করো। জিয়ার বুক ধক করে উঠল। কিরে, আমি তো একটু আগে দেখলাম অ্যাম্বুলেন্সের ভেতর কিছুই নাই, এখন আবার আমাকে এই কথা বলল। জিয়া সাইকেল থামিয়ে সে অ্যাম্বুলেন্সের দিকে তাকাচ্ছে এবং অ্যাম্বুলেন্সের ভেতর দেখতেছে যে কে সেখানে। জিয়া যখনই দেখলো, হঠাৎ করে দেখতে পায় যে অ্যাম্বুলেন্সের ভেতরে যে লাশটি রয়েছে, এই লাশটি উঠে বসে আছে এবং সেই অ্যাম্বুলেন্সের ভেতরে কোনো মানুষ নেই, মানে একটা প্রাণীও ওখানে নেই। আর মনে হচ্ছিল যে এই কণ্ঠটা আসলে লাশ থেকেই আসতেছিল। তো এই সময় মানে সাদা কাপড় ঢাকা সেই স্ট্রেচার রাখা পাশে, তো পরে হঠাৎ করে সে তাকিয়ে দেখে পাশে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ মানুষ। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিকভাবে গভীর। বৃদ্ধ বলল, লাশটা নামাতে হবে, একা পারছি না, তুমি কি আমাকে সাহায্য করবে? একটা কর্কশ মেজাজে বলল। মনে হচ্ছে যে আমি যদি না নামাই লাশটা, তাহলে হয়তো বা সে এখানেই আমাকে শেষ করে ফেলবে। তো আমি মুরব্বিকে বললাম যে চাচা, লাশ না বাবু ঠিক আছে, কিন্তু আপনি এভাবে কেন কথা বলছেন? আপনি আমাকে খুবই রুডলি কথা বলতেছেন, আপনি আমার কাছে সাহায্য চাইতে পারেন। জিয়া কিন্তু তখনও বুঝতে পারে নাই আজকে সে মানে কতটা ভয়ঙ্কর কবলে পড়ে গেছে। সে তো ওই যে বললাম রাসেল ভাই, ও তো ডান পিঠে আর একটু সাহসী ছেলে, তো এজন্য এলাকার মধ্যে এগুলো তেমন একটা ভয় পায় না। তো হঠাৎ জিয়ার মনটা একটু ভয় তখনই ধরলো যখন দেখলো যে লাশটা নড়তেছে এবং লাশটার হাত পা নড়তেছে এবং কাঁপুনি দিচ্ছে। জিয়া খুব ভয় পেয়ে একটু ভদ্রতার খাতিরে এসে বলল, আঙ্কেল, লাশটা তো নড়াচড়া করলাম, এই মুহূর্তে দেখলাম না, এটা লাশ কোনোদিন নড়াচড়া করে? এটা মৃতই। তা বললো যে না, আমি নিজেই দেখেছি লাশটি নড়াচড়া করছে হাত। তুমি এত বেশি বোঝো কেন? আমি যা বলছি তুমি শুধু এতটুকুই আমাকে হেল্প করো। তো জিয়া ভয় পেলেও ভদ্রতার খাতিরে কাছে এগোলো, কিন্তু কয়েক কদম যেতেই তার মনে হলো কিছু একটা ঠিক নেই, কারণ বৃদ্ধের পা মাটিতে ঠিক মতো স্পর্শ করছিল না। মনে হচ্ছে যে সে বাতাসের মধ্যেই হেঁটে চলছিল। জিয়া থেমে গেল। চাচা, আর কেউ নেই? তো মানে জিজ্ঞেস করলো যে শুধু লাস্টে তো আপনি একাই, আর কেউ নেই কেন? বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুললো, নেই, তুমি সাহায্য করো। মানে ওনার কথাগুলো এমন ছিল, মানে যেমন জিয়া যেভাবে রসিকতাভাবে কথা বলতো, ও ওইভাবে বলছে না, শুধুমাত্র কথার উত্তর দিচ্ছে এরকম। হঠাৎ বৃদ্ধের চোখ দুটো অস্বাভাবিকভাবে উজ্জ্বল হয়ে উঠল। জিয়া আর এক মুহূর্ত দাঁড়ালো না, সাইকেল ঘুরিয়ে মানে দ্রুত প্যাডেল মারতে শুরু করলো। কিন্তু কয়েক মিনিট পর সে দেখলো যে তার সাইকেলটা এতক্ষণ ধরে চালালো, সে অ্যাম্বুলেন্সের গণ্ডিটাই পার হতে পারে নাই। তাকে কোন একটা অশুভ শক্তি নাকি সাইকেলটা আসলে শূন্যতে ভেসে রাখছে, এত প্যাডেল মারতেছে সে আসলে আগাতে পারছে না। তার মাথা ঘুরে গেল। সে তো সোজা রাস্তায় দিয়ে আসছিল, তাহলে আবার কিভাবে আবার এখানে কিভাবে সে আবার আসে অ্যাম্বুলেন্সের সামনে? এবার অ্যাম্বুলেন্সের সামনের দরজাটি ধীরে ধীরে খুললো। একজন ড্রাইভার নেমে এলো, তার মুখে অদ্ভুত হাসি। এত তাড়া কিসের? আমাদের একটু কাজ করে দাও, তুমি যতই জোরে সাইকেল চালাও না কেন, এই সাইকেল নিয়ে তো যেতে পারবে না। জিয়া কোনো উত্তর দিল না, সে আবার অন্য রাস্তা ধরলো। কিন্তু যেদিকেই যায় কিছুক্ষণ পর সেই একই অ্যাম্বুলেন্স সামনে এসে দাঁড়ায়, যেন গাড়িটি তাকে অনুসরণ করছে। রাত তখন প্রায় 12টা।
চারপাশে ঘন কুয়াশা নেমে এসেছে। জিয়ার শরীর কাঁপতে শুরু করলো। সে বুঝতে পারছিল না কি করবে। হঠাৎ তার দাদার শেখানো একটি দোয়া মনে পড়ে গেল। সে মনে মনে দোয়া পড়তে শুরু করলো, যে দ্রুত সাইকেল চালাতে লাগলো। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো সাইরেনের তীব্র শব্দ। শব্দটি এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল অ্যাম্বুলেন্সটি তার একদম পিছনে। যে সাহস করে একবার পিছনে তাকালো, তার রক্ত হিম হয়ে গেল। প্রচণ্ড শরীর কাঁপতে শুরু করলো। অ্যাম্বুলেন্সটি মাত্র কয়েক হাত দূরে ছিল, কিন্তু ড্রাইভারের সিটে কোনো মানুষ ছিল না। গাড়িটি নিজে নিজেই চলছিল, আর পিছনের কাচের ভিতর থেকে কয়েকটি ফ্যাকাশে মুখ তার দিকে তাকিয়েছিল। জিয়া প্রাণপণে সাইকেল চালাতে লাগলো। সামনের গ্রামের পুরনো মসজিদের মিনার দেখতে পেল। সে সোজা মসজিদের দিকে চলে গেল। মসজিদের গেটের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সাইরেনের শব্দ থেমে গেল। সে পিছনে তাকিয়ে দেখলো অ্যাম্বুলেন্সটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড পর লাল নীল আলো নিভে গেল। তারপর ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল গাড়িটি। জিয়া হাঁপাতে হাঁপাতে, ও কিন্তু মনে মনে সেই তার যে আয়াতুল কুরসি সে পড়তে পড়তে সেদিন কোনো মতে জিয়া সেখান থেকে বেঁচে বাড়িতে ফিরতে পারে। তবে সে বাড়িতে আসার সময় হঠাৎ দেখতে পায় যে তার পাশ দিয়ে তার চাচা মোটরসাইকেল চলে যাচ্ছে। ও দেখার পর বলছে, চাচা আমাকে নিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যবশত সেই মোড়ের মধ্যে তার চাচা কোনো তার কথার উত্তর দিল না। এবং এটা দেখার পর একটু পরে একই রাস্তায় তিনি দেখতেছেন ও বিপদে পড়ছে, সাইকেল নিয়ে রাস্তার মধ্যে পড়ে গেছে। ওর ভাই, নিজের ভাই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে। ও যখন ডাক দিল যে ভাই আমি তো বিপদে পড়ছি, আমাকে নিয়ে যা, কিন্তু ওর কথা মনে হয় কেউ শুনতেই পায় না। এইভাবে সবাই চলে আসছে। তারপর সে জিয়া কী করলো, চিন্তা না উপায় না পেয়ে সে ওই সাইকেল নিয়ে হেঁটে হেঁটে দৌড়ে বাড়িতে এসেই সেই ছেলে অজ্ঞান হয়ে যায়। এবং তার বাবা মার কাছে বিচার দেয়, বাবা আমি তোমাকে নিজেই ডাকলাম, তো আমার ভাইকে ডাকলাম, চাচাকে ডাকলাম, আমার কথা কেউ শোনে না। পরে বলল যে কেন, তোর ভাই তো সেই সকাল সন্ধ্যা থেকেই বাড়িতে আছে, ও তো বাইরে যায় নাই। তো চাচা তো সন্ধ্যা থেকে বাড়িতে ওরা ঘুমাচ্ছে, তার নিশ্চয়ই তার পাশ দিয়ে যেটা গেছিল ওরা হয়তো বা জিনের কোনো উপদ্রব ছিল। রাসেল ভাই তারপর ও বুঝতে পারছে এরকম ঘটনা। তারপর বেশ কিছুদিন ওর জ্বর এবং খুব খারাপ একটা পরিস্থিতি ছিল। ডক্টর দেখানোর পরে জ্বর থামে না, এবং অনেক কিছু করার পর তাকে এলাকার মধ্যে একটা নিয়ে আসা হয় কবিরাজ, এবং কবিরাজ সেটা তাকে যেভাবে ট্রিটমেন্ট করা দরকার, কবিরাজ আসলে কাটানি করে ভর তোলার পর মোটামুটি করার পর ও এখন সুস্থ আছে। তো এখন পর্যন্ত জি আর সন্ধ্যায় বাজার করে নিয়ে আসে, রাত করে আর কখনো বাজার যায় নাই। তো রাসেল ভাই ও ঘটনাটা শেয়ার করতে চাইনি, আমি তারপর শেয়ার করলাম। এই চরনগর গ্রামের ঘটনা, এখানে আসলে আপনার সত্যতা যাচাই করতে পারবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।